যায় ওটা। আসসালামু আলাইকুম, যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। তো বাকি যারা আছে সবাইকে খুব দ্রুত আমরা লাইভে নিয়ে আসবো। পাশাপাশি যারা লাইভে আসছেন আমরা সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা দ্রুত লাইভটি আপনাদের ফেসবুক ওয়ালে পোস্ট করে শেয়ার করে দেন, যাতে বাকি সবাই খুব দ্রুত আমাদের এই লাইভে জয়েন করতে পারে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে প্রায় 39% আমাদের লাইভে জয়েন করেছে। আশা করছি খুব দ্রুতই সবাই আমাদের লাইভে জয়েন করে ফেলবে এবং আমাদের অত্যন্ত হাই ভোল্টেজ একটি লাইভ দেখার জন্য আমরা ইতিমধ্যেই সবাই প্রস্তুত। এবং প্রত্যেকের ফেসবুক ওয়ালে আপনাদের লাইভটি শেয়ার করে দেন, যাতে আপনাদের যারা ফেসবুক ফ্রেন্ড সহ সবাই যাতে এই লাইভটি খুব দ্রুত দেখতে পারে। আমিও লাইভটি শেয়ার করে দিচ্ছি। সবাই খুব দ্রুত লাইভটি শেয়ার করে দেন। I am also sharing this live. কে কে লাইভটা শেয়ার করেছেন আমাদেরকে জানাবেন যে আপনারা লাইভটা ইতিমধ্যে শেয়ার করেছেন। কি কমপ্লিটেড, আমার শেয়ারিং পর্ব শেষ। 126% মুহূর্তের মধ্যে আমাদের লাইভে প্রায় 126 জন পাস চলে আসলো। আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য। খুব অল্প সময়ের মধ্যে আমি 39 দেখে মাত্র নিচ দিকে তাকাতাম, উপর দিকে উঠে থেকে 126 জন। এটা গ্রেট অ্যাচিভমেন্ট। তো আমরা সবাই আশা করছি যে সবাই আমরা যারা এই মুহূর্তে লাইভে আছি, আমরা শুধু এখন লাইভে আসছি সেজন্য আসি নাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লাইভে থাকবো। এবং সবাই কমেন্টে জানাবেন যে আপনি কে কোন জায়গা থেকে বলছেন, কোন থানা থেকে বলছেন বা কোন উপজেলা থেকে বলছেন, কে কোন জায়গায় আছেন এবং কে কোথা থেকে বলতেছেন, কে সিলেট থেকে, কে কোরা থেকে, কে মৌলভীবাজার থেকে, বা কে কোথা থেকে বলছেন আপনি আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং পাশাপাশি প্রত্যেক একজনও মিসিং হবে না। যারা সবাই আমরা লাইভটা আমরা শেয়ার করব আমাদের ফেসবুক ওয়ালে, যাতে সবাই শেয়ার করে আজকের আমাদের এই টিএনসির এই সফলতার হিস্টোরিটা আমরা ছড়িয়ে দেব, সারা বাংলাদেশে ছড়িয়ে দেব যে আসলে
টিএনসিতে সফল হওয়া যায় এবং টিএনসি সফল হওয়ার একটা উম, জায়গা সেটা আমরা ছড়িয়ে দেবো সারা বাংলাদেশে। কিভাবে আমরা আসলে টিএনসির মাধ্যমে সাকসেসফুল হওয়া যায়, সফলতা অর্জন করা যায়, পাশাপাশি কিভাবে প্রতিষ্ঠা হওয়া যায় সেই চমৎকার একটা অনুভূতি আজকে আমরা আমাদের সম্মানিত লিডারের কাছ থেকে নেব। তো আশা করি যে সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং অ্যাক্টিভ থেকে আজকে আমাদের সাথে আজকে আপনি ওই লেসনটা আজকে আপনি এখান থেকে নিবেন এবং কি ওই অনুভূতিটা আজকে আপনি এখান থেকে নিবেন যে একজন আজকে যিনি আমাদের মেহমান, যিনি আজকে আমাদের এখান থেকে আমাদের লাইভে যিনি কথা বলবেন, উনিও কিন্তু আমাদের মতোই একসময় 3 স্টার 4 স্টার বা নতুন করে টিএনসিতে যাত্রা শুরু করেছিল। কিন্তু এক সময় ওনারও কিন্তু এমন ড্রিম ছিল যে কোনো একদিন সে স্টার হবে। হয়তো আজকে যারা লাইভে আছেন আপনারা অনেকেই হয়তো আজকে সেই জায়গায় আছেন, আপনারা হয়তো ড্রিম দেখছেন কিভাবে সেই 8 স্টারের জায়গা যাবেন, কিভাবে আপনি 8 স্টার হবেন। তাহলে আজকে আমরা সেই অনুভূতিটা, সেই প্রসেসটা আমরা ক্লিয়ারলি জানবো যে উনি ওখান থেকে এই 8 স্টার র্যাঙ্কে কিভাবে আসলো এবং সেই লেসনটাকে কাজে লাগিয়ে আমরা ওনাকে ফলো করে আমরাও সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের যে চমৎকার একজন একটা র্যাঙ্ক 8 স্টার সেখানে আমরাও ইনশাল্লাহ পৌঁছে যাব। তো আপনারা পাশাপাশি এটা শেয়ার করেন যে যেহেতু আজকে আমাদের আলোচনার যে মূল টপিকসটা সেটা হচ্ছে আমাদের নিউ ব্র্যান্ড 8 স্টার র্যাঙ্ক অ্যাচিভার এমডি নাসিম আহমেদ 8 স্টার। সো একদম ব্র্যান্ড একজন 8 স্টার নিয়ে আপনাদের সাথে লাইভে আজকে হাজির হয়েছি, একদম তাজা একজন 8 স্টার। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আপনারা সবাই যারা আমরা এখানে 8 স্টারের অনুভূতি শেয়ারিং শোনার জন্য সবাই আমরা এখানে অ্যাড হয়েছি, আমরা আপনাদের সবার কাছে জানতে চাই যে আপনারা কি সবাই 8 স্টার হতে চান বা আপনারা এই জায়গায় আসতে চান কিনা, কে কে 8 স্টার হতে চান আপনারা কমেন্টে আমাদেরকে ইনফর্ম করবেন, জানাবেন যে ইয়েস আমিও 8 স্টার হতে চাই। তাহলে যারা 8 স্টার হতে চান ওদের জন্য কিন্তু আজকের লাইভটা সবচেয়ে বেশি কাজে লাগবে। যারা 8 স্টার হতে চান ওদের জন্য আজকের এই সেশনটা আমরা চাচ্ছি। আজকের এই সেশন থেকে শিক্ষা নিয়ে, আজকের এই সেশন থেকে শিক্ষা নিয়ে, আজকের এই সেশন থেকে সেশনটার পরে আমরা ওই ডিসিশন নেব যে কবে কখন খুব অল্প সময়ের মধ্যে আমরা সেই 8 স্টার স্বপ্নের র্যাঙ্কে আমরা নিজেকে পৌঁছে দিতে পারি। তো কারা কারা 8 স্টার হতে চান আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন যে ইয়েস আমিও 8 স্টার হতে চাই, আমি 8 স্টার র্যাঙ্কে যেতে চাই, এই র্যাঙ্কটা আমারও দরকার। আশা করছি আজকে যারা 8 স্টার হতে চান আপনারা যারা আছেন আপনাদের সবার জন্য কিন্তু এই সেশনটা আপনাদের সবার জন্য আজকে আমরা এই চমৎকার একটা সেশনে আয়োজন করেছি এবং ইতিমধ্যে ভবিষ্যতে আমরা আরো নতুন নতুন যারা আমাদের 8 স্টার এবং 7 স্টার র্যাঙ্ক অ্যাচিভ করবে ওদেরকে নিয়ে আমরা হাজির হবো ইনশাআল্লাহ। আজকে যারা এই কমেন্টে লিখছে ইয়েস আমিও হতে চাই, ইয়েস আমিও হতে চাই, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আপনাদের মাঝখান থেকে কেউ একজন কোনো একজন এই এমন আগামী যে আমাদের লাইভ হবে, আগামী যে আমাদের টক শো হবে, আগামী যে আমাদের এই সেশনটা হবে সেই সেশনে হয়তো বা আপনাদের এখান থেকে যে কোনো একজন হবে আমাদের অতিথি এবং আমাদের এখান থেকে যে কোনো একজন হবে আমাদের মেম্বার। আমার প্রশ্ন হচ্ছে আমরা চাচ্ছি এখান থেকে আপনাদেরকে দিয়ে আমরা সেই সেশন গুলো আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো আপনারা সবাই 8 স্টার হওয়ার জন্য আমরা চাই, আমাদের স্বপ্ন 8 স্টার হব এবং সেই 8 স্টার র্যাঙ্কে আমরা যাওয়ার জন্য আজকে যে অনুভূতি গুলা, আজকে যে শেয়ারিং গুলো, আজকে যে প্রসেসটা আমরা সেটা আজকে আমাদের সম্মানিত লিডার নাসিম আহমেদ স্যার ওনার কাছ থেকে আমরা ক্লিয়ারলি এবং সুন্দরভাবে আমরা সেই বিষয়টা আমরা জানবো। এবং সবাই লাইভটা শেয়ার করে দেন, কেউ মিসিং করবেন না, প্রত্যেকে যারা আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন। আপনাদের যারা বাকি আছে এবং ফেসবুকে যারা আছে এবং আপনার যারা ফ্রেন্ড আছে এবং যারা ডিস্ট্রিবিউটার যারা আছে সবাই যাতে আমাদের এই লাইভটা দেখতে পারে এবং সবাই যাতে এই ইনফরমেশন পেয়ে যায়। সবাই লাইভটা শেয়ার করে দেন। ওকে, তো আমরা সবাইকে প্রস্তুত, আমরা কি আমাদের মূল যে আলোচনা, আমরা যে মূল যে শেয়ারিং করব
এবং যে আমাদের রিয়াল যে বিষয়টা সেটাকে আমরা শুরু করতে পারি? যদি আপনারা প্রস্তুত হন, আমরা সবাই যদি রেডি থাকি, তাহলে আমরা বেশিক্ষণ লেট করবো না, আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের যে মূল আলোচনা সেই আলোচনা আমরা স্টার্ট করতে পারবো এবং শুরু করতে পারবো। আশা করছি সবাই আমরা প্রস্তুত আছে আমাদের আজকের আলোচনাটা নেওয়ার জন্য। সবাইকে রেডি? সবাই রেডি? সবাই রেডি? এবং আমরা সবাইকে বলছি আমার লাইভ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা একজন আমরা এই লাইভটাকে ছেড়ে যাব না। আমরা এই লাইভ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা থাকবো। আমার সাথে কমিটমেন্ট করেন যারা আছেন এই লাইভে, যে একদম শেষ পর্যন্ত সত্যিকার অর্থে যারা এইচএসটা হতে চান, যারা নিজেকে এইচএসটা হিসেবে দেখতে চান এবং এইচএসটার র্যাঙ্কে যারা নিজেকে নিয়ে যেতে চান, অবশ্যই তারা শেষ পর্যন্ত থাকবেন। বিশ্বাস করি তারাই এইচএসটা হতে পারবে। আমি বিশ্বাস করি তারাই ডিস্টার্ব হতে পারো যারা শেষ পর্যন্ত আমাদের যে লাইভটা, আমাদের যে সেকশনটা যারা শেষ পর্যন্ত দেখতে পারবেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত যারা থাকবেন, আমি বিশ্বাস করব তারাই নাসিম স্যারের পরে যারা ডিস্টার্ব হবে তারাই হবে সেই ডিস্টার্ব। ওকে, আমরা লেটস স্টার্ট। আমরা স্টার্ট করছি। আমাদের পরিচয় করে দেবো আমাদের সম্মানিত যিনি লিডার, চমৎকার একজন লিডার, যিনি ইতিমধ্যে খুব অল্প সময়ে, কম বয়সে এবং কম সময়ে কোম্পানির সর্বোচ্চ যে র্যাঙ্ক 8 স্টার র্যাঙ্ক যিনি অ্যাচিভ করতে পেরেছেন। আমি প্রথম ওনার কাছে যেটা জানতে চাইবো যে অল্প বয়সে এবং কম সময়ে যে উনি যে 8 স্টার র্যাঙ্ক আপনি যে অর্জন করেছেন, সেই ফিলিংসটা কি, কেমন লাগছে এবং আপনি কিভাবে ফিল করছেন এই বিষয়টাকে, এই বিষয়টা আমার সাথে শেয়ার করবেন। জি, আসসালামু আলাইকুম। একটা জেনে নিতে চাচ্ছি স্যার, আমার কথাটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? যে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো স্পেশালি আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ নাসিম আহমেদ, পড়াশোনা হচ্ছে অনার্সে এবং বাংলাদেশ টিএনসি বাংলা.com লিমিটেড, আলহামদুলিল্লাহ বাংলাদেশের 8 স্টার র্যাঙ্কে আমি আছি। তো স্যার কোয়েশ্চনটা ছিল যে আমি অল্প বয়সে এই জায়গাটা আসার ফিলিংসটা কতটুকু বা অনুভূতিটা কি, এই বিষয়টা জানার স্যার ফার্স্ট কোয়েশ্চন। তো যারা লাইভ দেখতেছেন তাদের প্রতি আমার স্যালুট এবং ভালোবাসা রেখে আমি আমার কথাটা শুরু করতে যাচ্ছি। আসলে আজ থেকে 3 বছর 2 মাস আগে আমি এই ব্যবসার প্ল্যানটা দেখি। 2018 সালে এপ্রিলের 27 তারিখে আমি প্রোগ্রামটা দেখি সিলেটে। একটা বেকার জীবন ছিল, ওই বেকার জীবন থেকেই পাপা করে আজকে টিএনসি প্ল্যাটফর্মে এসেছিলাম। আসার পর সুযোগটা দেখার পর ভালো লেগেছিল, বিধায় আমি শুরুটা করি। তবে আলহামদুলিল্লাহ আজকে আমি নিজেকে খুবই গর্বিত মনে করি যে আজকে একটা লাইভ লিড করতেছি। বিকজ আমি যখন আমার এই লাইভটা করার পিছনে মূল কারণটা ছিল, আমার এখনো মনে আছে বা আমি আমার নিজের সম্পর্কে যতটুকু জানি, আমি খুব বেশি জেদি মানুষ এবং সবসময় নতুন কিছু আবিষ্কার এবং নতুন কিছু তৈরি করতে আমি ভালোবাসি। আমার এখনো মনে আছে, আমার বয়স যখন 18 বছর ছিল তখন আমি ব্যবসাটা শুরু করি, কিন্তু ওই 18 বছর বয়সে আমার ফ্রেন্ড বন্ধু তারা খেলাধুলা, আড্ডা, চাটিং এইগুলো নিয়ে ব্যস্ত ছিল। সো এই সময়টুকু আমি আমার লাইফ, আমার ক্যারিয়ারের পিছনে আমি সময় দিয়েছি, বিদায় আলহামদুলিল্লাহ আজকে অল্প বয়সে আমি স্থানটা পেয়েছি। 3 বছর 2 মাস লেগেছে আমার এই স্থানটি। তো আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এই যে 8 স্টার যে র্যাঙ্কটা, যে পজিশনটা, এই পজিশনটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য খুব ইজি একটা বিষয়, যদি সে ক্রেজি হিসাবে এবং সিরিয়াসলি ভাবে সে যদি নিতে পারে, আমার বিশ্বাস তার অর্জনটা তার জন্য খুবই ইজি। তো আমি স্টুডেন্ট বয়সে আলহামদুলিল্লাহ আজকে খুবই প্রাউড ফিল করি এবং আজকে আমার পরিবার, আমার সমাজ আমাকে নিয়ে খুবই গর্ব করে যে আজকে আমি এই ভালো একটা স্থানে আছি। তো আসলে নিজের প্রশংসা, এই যে ফিলিংসটা হচ্ছে সবচেয়ে বেশি এই কারণে যে নিজের প্রশংসা নিজের কাছ থেকে শোনার চেয়ে অন্যের কাছ থেকে যখন আমার প্রশংসাটা শুনি আমার খুবই বেশি ভালো লাগে। সো আলহামদুলিল্লাহ আমি স্টুডেন্ট বয়স আলহামদুলিল্লাহ আজকে টিএনসি করে অনেক হ্যাপি আছি এবং অনেক সুখী আছি, যেটা আসলে অকল্পনা ছিল কিন্তু আজকে সেটা বাস্তব হয়েছে আমার কাছে। রিয়েলি আসলে আজকে আমি খুব বেশি হ্যাপি আছি স্টুডেন্ট বয়সে টিএনসি করেছি। অনেক হ্যাপি আছেন এই অল্প বয়সে, চমৎকার একটা অ্যাচিভমেন্ট। যখন আপনার সাথে যে বন্ধুরা যখন খেলাধুলা করতো, ওরা যখন বিভিন্ন জায়গায় আড্ডা দিত, বা ওই সময়টা ছোটবেলায় আড্ডা দিতে, খেলাধুলা করতে বা মানে নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকতে পছন্দ করে, তো এই সময়টাকে বাদ দিয়ে হঠাৎ করে প্রফেশনাল জীবনে বা কাজের লাইফে আসার কারণটা কি ছিল?
যে ওগুলো বাদ দিয়ে হঠাৎ করে টিএনসিতে আসার পরে আজকে অনেক ভালো আছেন, তাহলে ওই সময় করতেন ওইটাই কি ভালো ছিল নাকি এখনকার আনন্দটা আরো বেশি ওইটার থেকে আরো বেশি ভালো, সেই পার্থক্যটাই আমরা একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ কোয়েশ্চেনটি করার জন্য। সো আসলে আমি মনে করেছিলাম লাইফে খেলাধুলা বা যে সময়টুকু, কারণ আমি জানি সময়ের অনেক মূল্য আছে, সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময় আমরা আসলে টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু সময় গেলে সময় পাওয়া যায় না। সো আমি মনে করি আমার ফার্স্ট যে ড্রিমটা ছিল, আমার প্রথম যে ড্রিমটা ছিল, স্বপ্ন ছিল, আই এম সাকসেসফুল মানুষ হতে চাই, আমি একজন সাকসেসফুল পিপল, আমি একজন মানুষ হতে চাই, সাকসেসফুল মানুষ হতে চাই, যেটা আমার ফার্স্ট ড্রিম ছিল। তো আমি এটা ফলো করেছি যে আজকে যিনি ফেসবুক তৈরি করেছে মার্ক জুকারবার্গ, সে কিন্তু 17 বছরে এটা তৈরি করেছে, বাট আজকে 17 বছরে তৈরি করার কারণে আজকে যে সময়টা সে কিন্তু অনেক হ্যাপিনেস কাটাচ্ছে, কিন্তু তার সাথে যে ফ্রেন্ড গুলো ছিল ওই 17 বছরে কিন্তু তারা এই প্ল্যানটা করে নাই, এই চিন্তাটা করে নাই, কিন্তু ওই 17 বছরে তার ফ্রেন্ড গুলো অন্য চিন্তা করেছে, আর সে এই 17 বছরে সে সময় চিন্তা করছে কিভাবে আমার ব্রেনটাকে কাজে লাগিয়ে কিছু নতুন কিছু আবিষ্কার করা যায়। সো আজকে সে নতুন কিছু আবিষ্কার করেছে বিদায় আজকে কিন্তু সে অনেক হ্যাপি আছে, কিন্তু তার ফ্রেন্ড বন্ধু তারা কিন্তু আজকে অনেকটা কষ্টে আছে, চাকরির জন্য অ্যাপ্লাই করতেছে, তো অনেক কষ্টে আছে, কিন্তু সে কিন্তু এই বয়সটা কাজে লাগিয়েছে। তো আমার ফার্স্ট ড্রিম এটাই ছিল যে আমি যদি অল্প বয়সে যদি আমি আমার সময়টুকু কাজে লাগাতে পারি, অল্প বয়সে আমার পরিশ্রমটা কাজে লাগাতে পারি, অল্প বয়সে আমার মেধাটা কাজে লাগাতে পারি, আমি বিশ্বাস করি 25, 26, 27, 28 যে ইয়ার্স গুলো আমার আসবে ওই বয়সে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি একটা লাইফ কাটাবো, সেটা আমার ফার্স্ট ড্রিম ছিল। আর ওই ড্রিমটা নিয়ে আমি চেয়েছি যে আমার অল্প বয়সে থাকাকালীন যে শক্তিটা আছে, যে সাহসটা আছে, ওইটুকু আমি কাজে লাগাই। আর লাগিয়েছিলাম বিদায় আমি ওই অল্প সময়টুকু খেলাধুলায়, আড্ডায়, মেয়েদের পিছনে সময়টুকু দেই নাই, ওই সময়টুকু আমি আমার ক্যারিয়ারের পিছনে দিয়েছি বিদায় আজকে সময় আমাকে অনেক ভালো কিছু দিয়েছে। আসলে সময় কখনো মানুষের সাথে প্রতারণা করে না, আমরাই কিন্তু সময়ের সাথে প্রতারণা করি। আমরা যদি সময়কে মূল্য দিতে পারি, একদিন চুইটে টুমোরের সময় আপনাকে মূল্য দেবে, আর সেটা বাস্তব প্রমাণ হিসেবে আমি নাসিম আপনার কাছে আছি স্যার। যে সময়কে মূল্য দিতে হবে, 17 বছর বয়সে ফেসবুক আবিষ্কার করেছে, তার মানে আমারও কিছু করতে হবে বা আমার কিছু করা উচিত, খেলাধুলা বাদ দিয়ে আমাকে লাইফটাকে দাঁড় করাতে হবে। এই যে শিক্ষাটা, এই যে চিন্তা ভাবনাগুলা, এই যে পরিবর্তনটা, সেটা কি টিএনসিতে আসার পরেই আসলে পরিবর্তনটা হয়েছে, বা টিএনসিতে জয়েন করার পরে আপনি জানতে পেরেছেন যে আসলে এই পরিবর্তনের দরকার, নাকি টিএনসিতে আসার আগেই এই পরিবর্তনটা মাথার মধ্যে আসছিল? এই পরিবর্তনের চিন্তাটা কখন আসছিল মাথায়, টিএনসিতে জয়েন করার আগে নাকি জয়েন করার পরে পরে বিভিন্ন ট্রেনিং বা প্রোগ্রামের মাধ্যমে এগুলো ভিতরে আসছে যে না আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে এই সময় আড্ডা দেওয়া যাবে না, এই সময় আমাদের খেলাধুলা করা যাবে না, সময়ের মূল্য আছে, মূল্যটা দিতে হবে, এই স্টুডেন্ট বয়সে লাইফটা দাঁড় করাতে হবে, এই যে একটা চিন্তার পরিবর্তন, এই পরিবর্তনটা কি টিএনসিতে আসার পরে হয়েছে নাকি আসার আগে হয়েছে? থ্যাংক ইউ সো মাচ, সুন্দর একটা কোয়েশ্চন, মনের কথাটাই বলেছেন। তো আসলে এই যে চিন্তাটা কখনো আমি টিএনসিতে আসার আগে চিন্তাটা ছিল না। আমার ফার্স্ট ড্রিমটা ছিল, আমার প্রথম চিন্তাটা ছিল, আপনারা অনেকে জানেন যারা আমার বিজনেস পার্টনার তারা কিন্তু জানে আমার ফার্স্ট ড্রিমটা বা আমার চিন্তাটা ছিল যে মেয়েদের পিছনে ঘোরাঘুরি, আড্ডা, এই চিন্তাগুলোই ছিল। সো আমি যখন টিএনসি ইনভাইটটা পেয়েছিলাম বা যখন আপনার সেমিনারটা আমি দেখি, তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, একটা জিনিস চিন্তা করেছিলাম যে স্টেজে আমি যখন প্রোগ্রামটা দেখতে আসি তখন দেখেছিলাম আমার মতো ইয়াং ছেলেরা, আমার মতো ছেলেরা স্টেজে দাঁড়িয়ে কথা বলতেছে, আমার মতো ছেলেরা তারা সুন্দর সুন্দর লাইফ লিড করতেছে, আমার মতো ছেলেরা তারা পরিবারের দায়িত্বটা নিচ্ছে, আমার মতো ছেলেরা তারা সমাজে অনেক সুন্দর একটা হ্যাপি লাইফ কাটাচ্ছে, আমার মতো ছেলেরা আজকে তারা তাদের লাইফটা, তাদের ক্যারিয়ারটা নিজের পায়ে দাঁড়াচ্ছে। সো এই জিনিসটা আমি চিন্তা করেছিলাম, যদি আজকে আমার মতো ছেলেরা যদি টিএনসি করে সফল হতে পারে, টিএনসিতে আসার কারণে তাদের জীবনটা পরিবর্তন হতে পারে, তাদের চিন্তাটা পরিবর্তন হতে পারে। যখন আমি মোটিভেশনাল ট্রেনিং এবং অনেকগুলো সেশন আমি দেখলাম, তখন চিন্তা করলাম যে আসলে যে লাইফটা আমি কাটাচ্ছি এই লাইফটা আসলে লাইফ নয়, আমাকে এই বয়সে ভালো কিছু করতে হবে। আর আমি বিশ্বাস করি এই বয়সে আমাকে ভালো কিছু করার জন্য একটাই মাত্র প্ল্যাটফর্ম বাংলাদেশে যথেষ্ট, টিএনস প্ল্যাটফর্ম। আসলে টিএনস এর যে ট্রেনিং গুলো আমি পেয়েছি, যে সেশন গুলো পেয়েছি, তারা শুধু যে শিক্ষা দেয় বিষয়টা এমন না, তারা এমন শিক্ষা দেয় যে মানুষকে কিভাবে একজন সঠিক একজন মানুষ তৈরি করা যায়, একজন স্টুডেন্ট বয়সে কিভাবে একজন ছাত্রকে শ্রেষ্ঠ একটা লাইফ লিড করা যায়, একজন স্টুডেন্ট বয়সের ছেলেকে তার লাইফটা অন্যের দিক দিয়ে না নিয়ে তার ক্যারিয়ারটাকে একটা ব্রাইটনেস ক্যারিয়ার তৈরি করার জন্য এই প্রশিক্ষণগুলো দেওয়া যায়। তো আমি বিশ্বাস করি 3 দিনের এই ট্রেনিং গুলা বা এই সেশন গুলা যদি না পেতাম, তাহলে হয়তো কখনো আমার চিন্তার পরিবর্তন হতো না, কখনো আমার লাইফের পরিবর্তন হতো না, কখনো আমার ক্যারিয়ারের পরিবর্তন হতো না। আমি বিশ্বাস করি আমরা আজকে চিন্তার পরিবর্তন, ক্যারিয়ারের পরিবর্তন, লাইফের পরিবর্তন হওয়ার পিছনে টিএনসি প্ল্যাটফর্মের ট্রেনিং গুলো হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট।
ওয়াও, আমরা গ্রেট একটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম যে আসলে আমাকে পরিবর্তন হতে হবে, স্টুডেন্ট বয়সটাকে আমাকে কাজে লাগাতে হবে, আমার পড়াশোনার পাশাপাশি সময়টাকে ইউজ করতে হবে এবং কি লাইফের সময়গুলোকে কাজে লাগাতে হবে। এই শিক্ষাটা কিন্তু উনি স্কুলে কলেজে বা পড়াশোনা অবস্থায় পায় নাই, এই শিক্ষাটা কিন্তু পেয়েছে টিএনসিতে আসার পরে, টিএনসির প্রোগ্রামের মাধ্যমে এবং ট্রেনিং এর মাধ্যমে। তারপরে উনি বুঝতে পেরেছে এই সময়গুলো কাজে লাগানো উচিত এবং সেই সময়গুলা কাজে লাগিয়ে আজকে উনি আহ, অনেকের আইকন, আজকে উনি চমৎকার একটা অবস্থানে আছে। আসলে আমরা তিয়ানসি এখান থেকে একটা জিনিস আমরা কনফার্মলি আমরা মেসেজ পেতে পারি যে তিয়ানসি শুধুমাত্র আমাদেরকে বিজনেস ইনকামের কথাই বলছে না, আমাদেরকে লাইফে আমাদেরকে টাকা দেওয়ার কথা বলছে না, পাশাপাশি তিয়ানসিতে আসার কারণে আমরা শিখতে পারছি, বুঝতে পারছি যে লাইফের সময়ের গুরুত্ব কি, কোন সময়টাকে ইউজ করতে হবে, কোন সময়টাকে কিভাবে কাজে লাগাতে হবে, এই যে একটা শিক্ষা, তো এটাই লাইফের পরিবর্তনের জন্য বিশাল একটা শিক্ষা। তার মানে টিএনসি ওয়ান কাইন্ডস অফ এডুকেশনাল প্ল্যাটফর্ম এবং টিএনসিতে আমরা শিক্ষাও আসলে আমরা পাচ্ছি, সেটা আমরা আমাদের সম্মানিত লিডারের কাছ থেকে জানতে পারলাম। ওয়াও, গ্রেট, চমৎকার। পরে জানতে পেরেছে যে টিএনসি কেমন একটা লিডার। সো আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব, তার আগে আমরা সবাইকে বলে যাচ্ছি যে যারা আমাদের লাইভে এখন পর্যন্ত আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এবং পাশাপাশি সবাই লাইভটি শেয়ার করে এবং সবাইকে দেখার একটা চমৎকার সুযোগ করে দিবেন। তো সো যখন তিয়ানসি ফার্স্ট জয়েন করেছেন, চিন্তার পরিবর্তন হলো, তখন আপনি যে অফিসে জয়েন করেছিলেন বা যে জায়গা থেকে প্রথম তিয়ানসিতে স্টার্ট করেছিলেন, তবে তখন কি ওই অফিসে বা ওই জায়গায় মানে ওই সময় কোনো 8 স্টার র্যাঙ্কের কেউ কি ছিল যাকে দেখে আপনি স্বপ্ন দেখেছেন যে আমাকে 8 স্টার হতে হবে? তো এমন কাকে দেখেছিলেন আপনি, কাকে দেখে এই স্বপ্ন তৈরি হয়েছিল যে আমাকে 8 স্টার হতে হবে? সেই মানে পারসনটা কে এবং আপনার ওই অফিসে সেই 8 স্টার ছিল কিনা, বা কোন 8 স্টারটা আপনার ইন্সপিরেশন করছে যে আমাকেও সেই 8 স্টারটা হতে হবে? মানে এই লিডারটাকে বা ওই ব্যক্তিটাকে যে যার 8 স্টারটা বা ওই আপনাকে সবচেয়ে ইন্সপিরেশন করছে আপনাকে 8 স্টার হওয়ার জন্য, যে আমাকে 8 স্টার হতে হবে, ওনার কাছে যেতে হবে, ওই র্যাঙ্কে যেতে হবে, এই এমন কেউ আছে কিনা? বা অথবা কোন প্রোগ্রামটা, কোন সেশনটা বা কোন পরিবেশটা আপনাকে বেশি মোটিভেট করছে যে আমাকে 8 স্টার হতে হবে? 8 স্টার হওয়ার মতো ফিলিংসটা আপনি কোথায় পেয়েছেন? গুড, চমৎকার একটি কোয়েশ্চেন আপনি করেছেন। আসলে কোয়েশ্চেনটা হচ্ছে আমি যখন ফার্স্ট যখন স্যার আমাকে কি ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে? যদিও কারেন্টটা চলে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো স্যার আমি যখন ফার্স্ট প্রত্যেকটা মানুষের জীবনে একটা পার্সন থাকে যাকে ফলো করে, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে হোক ইন ক্রিকেট, হোক ইন ফুটবল। আমরা যখন যারা ফুটবল খেলি আমরা মেসি, নেইমারকে ফলো করি, আমরা যখন ক্রিকেট খেলি আমরা সাকিব আল হাসানকে অথবা মাশরাফি বিন মুর্তজা, আমরা অনেককে ফলো করি। ঠিক সেম ভাবে প্রত্যেকটা স্টুডেন্ট ক্ষেত্রেও কিন্তু এখানে ফলো বিষয় আছে বা এটা পার্সন কাউকে আছে। যেমন ধরো আমি টিএনসিতে এসে আমি ফার্স্ট যাকে ফলো করেছিলাম আমার মনে আছে সেই 2018 সালের এপ্রিল 27 তারিখের কথা আমার মনে আছে। আমি যখন ফার্স্ট প্রোগ্রামটা দেখিয়েছিলাম তখন স্যার আমি সত্যি কথা বলতে স্যার আমি আপনাকে মিস করেছিলাম, আপনাকে ফলো করি, বিকজ আমি সেই দিন আপনাকে ব্রোঞ্জ লায়ন হিসেবে দেখেছিলাম। আমি কখনো তখন 8 স্টার দেখি নাই, আমি ব্রোঞ্জ লায়ন দেখেছিলাম সেলিব্রেশনটা। তো আমার কাছে আসলে র্যাঙ্কটা ইম্পর্টেন্ট ছিল না। আমি কখনো আজ অব্দি আমি র্যাঙ্কের জন্য কাজ করি নাই। এই যে আপনি বলেছেন যে 8 স্টারের প্রতি ফোকাস ছিল, সরি স্যার, আমার কখনো 8 স্টারের প্রতি ফোকাস ছিল না। আমার শুধু একটা জায়গায় ফোকাস ছিল। আমি দেখেছিলাম স্যার হাজারো মানুষের ভিড়ে যখন আপনাকে ডাকা হচ্ছিল প্লিজ কাম অন দ্য স্টার, পারভেজ হোসেন স্যার, যখন আপনি আসতেছিলেন প্রত্যেকটা মানুষ আপনাকে ফুল দিচ্ছিল, প্রত্যেকটা মানুষ আপনাকে হাত তালি দিচ্ছিল। ওই জিনিসটাই আমাকে মোটিভেট করেছিল স্যার যে আসলে আমার জীবনটা আসলে মানুষ কি চায়। আসলে আমি শুনেছিলাম শুধু মানুষ ফুলের কাছে যেতে চায়, কিন্তু নো, আমি এখানে আসার পর দেখতে পেলাম যে মানুষ শুধু ফুলের কাছে নয়, মানুষ মানুষের কাছে যেতে পারে যদি মানুষের জীবনটাও ফুলের মতো সাজাতে পারে। সো আমার কাছে আমার গায়ের প্রশ্নটা তখন দাঁড়িয়ে গিয়েছিল যে আপনার সম্মানটা থেকে আপনাকে মানুষ ফুল দিচ্ছিল, আপনাকে মানুষ হাত দিচ্ছিল, আপনাকে সবাই বলতেছিল আই লাভ পারভেজ স্যার, আই লাভ পারভেজ, উই লাভ পারভেজ স্যার। ওই দিনের ফিলিংসটাই, ওই দিনের অনুভূতিটাই আমার ভিতরে কাছে এসেছিল। আমিও একজন মানুষ হতে চাই। আজকে যদি আপনি এমনটা অবস্থান তৈরি করতে পারেন, সো আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, আপনি আজকে স্টুডেন্ট বসে শুরু করে যদি আজকে পারভেজ স্যার যদি এমন একটা লাইফ লিড করতে পারে, সো আমি নিজেও একজন স্টুডেন্ট, একই টিএনসি করে যদি আজকে ওনাকে মানুষ এত ভালোবাসা দিচ্ছে, তাহলে আমাকে কেন ভালোবাসা দিতে পারবে না? আমি তখন চ্যালেঞ্জ নিয়েছিলাম একদিন ওইরকম একটা বড় র্যাঙ্ক আমি অ্যাচিভ করব, বাংলাদেশের সবচেয়ে বড় একটা র্যাঙ্ক আমি অ্যাচিভ করব। সেটা আমার ড্রিম ছিল এবং ওই র্যাঙ্কটা অ্যাচিভ করার পর আমাকে মানুষ হাততালি দেবে, আমাকে মানুষ ভালোবাসবে, আমাকে মানুষ সম্মান জানাবে। ওই ফিলিংসটাই, ওই অনুভূতিটাই আমার কাছে ছিল বিদায়। আলহামদুলিল্লাহ আমি
ওই জিনিসটাকে ফলো করেছিলাম, ওই জিনিসটাকে ফোকাস করেছিলাম, এবং পার্সন হিসেবে আপনি আমার লাইফে ছিলেন, এবং অলওয়েজ আপনার কাজ, আপনার কথা, আপনার অ্যাক্টিভিটি, আপনার কথার স্টাইল, আপনার ল্যাঙ্গুয়েজ টু জেড আমি ফলো করেছি বিদায় আমি জানি একজন গুড ভ্যালুয়েবল লিডার হতে হলে, একজন গুড ভ্যালুয়েবল প্লেয়ার হতে হলে, একজন গুড ভ্যালুয়েবল মানুষ হতে হলে আপনাকে গুড ভ্যালুয়েবল ফলোয়ার হতে হবে এবং ভালো একজন ফলোয়ার হতে হবে। সো আমি আপনাকে ফলো করেছিলাম এবং আপনার ফোকাস করেছিলাম, আপনার অ্যাচিভমেন্টটাকে, আপনার ক্যারিয়ারটাকে ফোকাস করেছিলাম বিদায় আজকে আমার এই স্থানটা। সো আমি বিশেষ করি আমার কথা যারা শুনতেছেন, আপনি আপনার লাইফে ওই মানুষটাকে ফোকাস করেন, ওই ক্যারিয়ারটাকে ফোকাস করেন, যে ক্যারিয়ারটা আপনার ভালো লাগে আর অন্য কার কাছে ভালো লাগে সেটা দেখার বিষয় নয়, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি ওইটাকে ফলো করেন। আমার বিশ্বাস আপনি সফল হতে পারবেন, আপনার জীবনটা আলোকিত হবে, একই সাথে আপনার পরিবারের জীবনটাও আলোকিত হতে পারবে। থ্যাংক ইউ স্যার। ওয়াও, গ্রেট। আমরা চমৎকার একটা ফিলিংস শেয়ারিং শুনলাম। আসলে অনেকে যখন টিএনসিতে আছে, অনেকে এখানে অনেক টাকা ইনকাম করা যায় এই জিনিসটাকে ফোকাস করে, অনেকে এখানে স্বাস্থ্য অনেক ভালো প্রোডাক্ট আছে সেটাকে ফোকাস করে, অনেকে এখানে অনেক ভালো র্যাঙ্ক করা যায় সেটাকে ফোকাস করে। কিন্তু আমাদের নাসিম স্যার ফোকাস করেছে যে এখানে খুব ভালো সম্মানিত হওয়া যায়, এখানে সেলিব্রেট পাওয়া যায়, এখানে অনেকে আমাকে ফুল দিয়ে বরণ করে নিবে। ওই সম্মানটা পেতে গিয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যখন সে সম্মানটা পেতে চেয়েছে, অটোমেটিকলি কিন্তু তার ইনকাম এবং র্যাঙ্ক এবং হেলথ, বাকি তিনটা বিষয় কিন্তু অটোমেটিকলি পেয়ে গেছে। আবার যদি সে এইচএসটাকে কেউ ফোকাস করে তাহলে কিন্তু সম্মান, হেলথ ওইগুলো চলে আসবে। আবার যদি কেউ স্বাস্থ্যকে ফোকাস করে বাকিগুলো চলে আসবে। মানে টিএনসির যে সাকসেসটা, এখানে সবকিছু হচ্ছে ইউনিক। আপনি যদি একটা পেতে যান বাকি তিনটা অটোমেটিকলি পেয়ে যাবেন। যে কোনো একটা, আপনি যে কোনো একটাকে ফোকাস করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ যে আমাদের লিডার, আমাদের এইচএসটা, উনি এইচএসটা হতে চায় নাই, উনি কোনো র্যাঙ্ক করতে চায় নাই, উনি জাস্ট একটা সম্মান পেতে চাইছে। আর ওই সম্মানের চাওয়াটাই আজকে ওনাকে র্যাঙ্কটা গিফট করেছে। আর যারা র্যাঙ্কের জন্য কাজ করে ওদেরকে সম্মান গিফট করা হবে। তার মানে যে কোনো একটা জিনিস ফোকাস থাকতে হবে। আপনি একটা জিনিস ফোকাস থাকলে ওই ফোকাসটাই বাকি জিনিসগুলো আপনাকে অ্যাচিভ করে দিবে। ওয়াও, গ্রেট অ্যাচিভমেন্ট। তাহলে আশা করছি যারা লাইভে আছেন, আপনাদের নির্দিষ্ট এখানে ফোকাস আছে, আপনি নিজেকে কোথায় দেখতে চান। উনি ওনাকে দেখতে চেয়েছে একটা স্টেজে, ওনাকে ফুল দিবে ইনশাল্লাহ। হয়তোবা খুব শীঘ্রই ওই হল রুমের যেখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নটা দেখেছিল, সেম ভাবে ওনাকে সেলিব্রেট করে আমরা ওনার স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ। সেম হল রুমে, সেম জায়গায়, সেম ভাবে আমরা ওনার স্বপ্ন পূরণ করে দেব। তাহলে মানুষ যা চায় যদি চাওয়াটা মন থেকে হয়, যদি চাওয়াটা হৃদয়ের হয়, যদি চাওয়াটার মধ্যে চাওয়ার জন্য সে ডেডিকেট করতে পারে, যদি সে চাওয়ার জন্য স্যাক্রিফাইস করতে পারে, যদি সে চাওয়াটাকে লালন করতে পারে, যদি চাওয়াটা তার অন্তরের হয়, তাহলে সেই চাওয়াটা টুরিও টুমুরু সেই চাওয়ার জায়গায় কিন্তু যাওয়া যায়। আর সেটাই কিন্তু আজকে আমরা প্রমাণ পেয়েছি আমাদের নাসিম স্যারের কাছ থেকে, যে আজ থেকে 3 বছর 2.5 বছর আগে উনি একটা জিনিস চেয়েছিল, আজকে 3 বছরের মধ্যে উনি সেই জায়গায় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে, এখন আমার নাসিম স্যারের কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি যা চেয়েছিলেন 3 বছর আগে, আজকে সেম জায়গায় আছেন, আজকে যেখানে আছেন এখান থেকে আসলে আপনার পরবর্তী চাওয়াটা আসলে আপনার কি? থ্যাংক ইউ সো মাচ। আমার নেক্সট স্বপ্ন কোনটা, এটা হচ্ছে ফার্স্ট ড্রিম। তো আসলে আমার প্রথম স্বপ্নটাই ছিল, আমার শুরু থেকে স্বপ্নটা এই জায়গায় ছিল যে আমি এই সম্মানটা পেতে চাই এবং এইটা র্যাঙ্ক অর্জন করতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্ক আমি অ্যাচিভ করতে চাই, যেটা আমার মায়েরও স্বপ্ন ছিল। যে আমার লাইফে অনেক স্ট্রাগল ছিল, অনেক কষ্ট, আমাকে অনেক মানুষ কষ্ট দিয়েছিল, অনেক অপমান করেছিল। সো এর পিছনে আমার মা আমার সাপোর্ট দিয়েছিলেন। আমার মায়ের স্বপ্ন ছিল আমি যখন 6 স্টার র্যাঙ্ক অর্জন করেছিলাম, যখন সবার সামনে আমার মায়ের আমাকে কেসটা হাতে তুলে দিয়েছিল, তখন আমার মা আমাকে বলেছিল, নাসিম, এই অ্যাচিভমেন্টটা শেষ নয়, এই মানুষগুলা শেষ নয়, তোমাকে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে, এটা আমার স্বপ্ন। আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের সাথে সাথে আমার মায়ের স্বপ্নটাও আমি ফিল আপ করতে পেরেছি। এখন ফাইনালি এখন যেটা আমার স্বপ্ন, আমি স্টুডেন্ট বয়সে আজকে মাত্র 21 বছরে একটা স্বপ্ন দেখেছি এবং এই স্বপ্নকে লালন করেছি বিদায় বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্ক, বাংলাদেশের সর্বোচ্চ বড় যে র্যাঙ্কটা আছে, সর্বোচ্চ যে স্থানটা আছে, সর্বোচ্চ যে লেভেলটা আছে, ওই লেভেলটা আমি আসতে পেরেছি। এখন থেকে আমার স্বপ্নটা হচ্ছে আমি বাংলাদেশের প্রত্যেকটা র্যাঙ্ক আমি অ্যাচিভ করতে পেরেছি। এখন আমার স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশের নয়, ইন্টারন্যাশনাল, বাংলাদেশের নয়, সারা ওয়ার্ল্ডের
ডিরেক্টর, আলহামদুলিল্লাহ অনার ডিরেক্টর পর্যন্ত একটা র্যাঙ্ক আছে, ওই র্যাঙ্কে আমি যেতে চাই। আমি বিশ্বাস করি আমি স্টুডেন্ট বয়সে যদি 1 স্টার 3 স্টার থেকে যদি স্বপ্ন থেকে আজকে আমি এই স্টারটা অর্জন করতে পারি, আমার বিশ্বাস আমি সেই র্যাঙ্কেও বাংলাদেশের নয় সারা ওয়ার্ল্ডের মানুষের সামনে আমি পরিচিত হতে পারবো। এখন আমার বেসিক্যালি যে স্বপ্নটা, যে ড্রিমটা হচ্ছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা অবস্থানে, প্রত্যেকটা লেভেলে আজকে আমাকে সম্মান দেওয়া হচ্ছে। এখন থেকে আমি স্বপ্ন দেখতেছি নট অনলি বাংলাদেশ, আমি ওয়ার্ল্ড উইথ একজন বিজনেসম্যান হতে চাই এবং ওয়ার্ল্ডের সম্মানিত হতে চাই এবং ওয়ার্ল্ডের মানুষ আমাকে সম্মান করবে, সেই স্থান, সেই লেভেলের স্থানে আমি দেখতে চাই। আমার বিশ্বাস আমি স্বপ্নের শুরু থেকে স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্নকে লালন করেছি বিদায় আজকে আমি বাংলাদেশের সর্বোচ্চ উপর লেভেলের স্থানে আসতে পেরেছি। আমার এটাও বিশ্বাস, আমি এটাও বিলিভ করি, আমার নিজেকে আমি বিশ্বাস করি, আমার স্বপ্নকে আমি বিশ্বাস করি। আমার স্বপ্নকে যদি আমি লালন করতে পারি এবং সঠিকভাবে অ্যাক্টিভিটি করতে পারি, কাজ করতে পারি, আমার বিশ্বাস টুডে টুমরো সারা ওয়ার্ল্ডের মানুষ আমাকে দেখবে। আসলে এই ড্রিমটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমি যতটুকু স্ট্রাগল করেছি, যতটুকু কষ্ট করেছি, যতটুকু পরিশ্রম করেছি, যতটুকু হার্ড ওয়ার্ক করেছি, আমি আমার গতিটা, কাজের গতিটা, আমার অ্যাক্টিভিটির গতিটা, আমার রেজাল্টের গতিটা আমি আরো বাড়িয়ে নিব, যাতে আমার বিশ্বাস আমি অল্প বয়সে যেন আমি সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে পৌঁছাতে পারি। আমার বিশ্বাস এখন থেকে আমি ট্রাই করতেছি আমি ইংলিশে কিভাবে কথা বলতে পারি, ইংলিশে কিভাবে আমি শেয়ারিং করতে পারি, ইংলিশে কিভাবে ট্রেনিং করতে পারি। তার মানে আমার ব্রেইনে, আমার মেধায় আমি এটা 100% ঢুকে ফেলেছি। আমাকে শুধু বাংলাদেশ মানুষ ফলো করবে না, আমি এমন একটা ব্যক্তি হতে হবে, এমন একটা পার্সন হতে হবে, এমন একজন স্টুডেন্ট হতে হবে, এমন একজন ফলোয়ার হতে হবে, নট অনলি বাংলাদেশ, আজকে সারা ওয়ার্ল্ডের মানুষ যাতে আমাকে ফলো করে। সেই ড্রিম, সেই স্বপ্ন আমি দেখে যাচ্ছি। আমার বিশ্বাস আমি যে জেলায় আছি ওই জেলাটা হচ্ছে সিলেট জেলা এবং আমি বিশ্বাস করি ওই জেলায় 360 আউলিয়া শুয়ে আছেন। আমি প্রতিনিয়ত প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অ্যাচিভমেন্ট আমি ওদের উসিলে আমি কাজ করেছি বিদায় এবং প্রতিনিয়ত পাঁচ নামাজ, তাহাজ্জুদ নামাজ কন্টিনিউ আমি করে যাচ্ছি বিদায় আমি এই জায়গা, আমার স্বপ্নগুলো আমি ফিল আপ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি একজন মানুষ যদি সে সৎ হতে পারে এবং সঠিকভাবে কাজ করতে পারে এবং সঠিক স্বপ্ন দেখতে পারে, আমার বিশ্বাস শুধু বাংলাদেশ নয়, সে চাইলে পৃথিবীর প্রথম চূড়ান্ত থেকে শেষ চূড়ান্তে যাওয়া সেটা সম্ভব। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। মানুষের জন্য পৃথিবী, মানুষের জন্য অ্যাচিভমেন্ট, মানুষের জন্য সাকসেস। আমি বিশ্বাস করি আমি একজন মানুষ, আমি সৃষ্টির সেরা জীব। আমাকে সফল হওয়ার জন্য আমাকে সুপারম্যান হওয়ার প্রয়োজন নয়, স্পাইডারম্যান হওয়ার প্রয়োজন নয়। একজন সাধারণ মানুষ যদি আমি হই, আমার বিশ্বাস একজন সুপারম্যান, একজন স্পাইডারম্যানকে সৃষ্টিকর্তা যা দিয়েছে, একই জিনিস সৃষ্টিকর্তা আমার ভিতর দিয়েছে। ওই জিনিসটাকে যদি আমি অ্যাপ্লাই করতে পারি, সঠিকভাবে কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস আমি একদম শূন্য থেকে আমি জিরো হতে পারবো। বিকজ আমি জানি আজকে সারা ওয়ার্ল্ডের ধনী ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে বিল গেটস। সে কিন্তু খুবই ধনী পরিবারের ছেলে ছিল না, সে কিন্তু অসাধারণ পরিবারের ছেলে ছিল না, সে কিন্তু কোটিপতি সন্তান ছিল না, সে কিন্তু রেল স্টেশনে ঘুমিয়েছিল। আমি তাকে ফলো করি। সে একটা কথা বলেছিল, আই এম নট ইউনিভার্সিটি টপার বাট টুডে অল ইউনিভার্সিটি টপার মাই এমপ্লয়ার। সে বলেছে আজকে আমি ইউনিভার্সিটি টপার লেভেলের কোনো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আজকে আমার মাধ্যমে কাজ করে হাজারো অসংখ্য স্টুডেন্টের টপ লেভেলের স্টুডেন্টরা আজকে আমার মাধ্যমে কাজ করে। এই ড্রিমটা, এই সাকসেসটা সে কিভাবে করেছে? বিকজ সে তার মেধাটাকে, সে নিজেকে কাজে লাগিয়েছে বিদায় সেই অর্জনটা করতে পেরেছে। আমি বিশ্বাস করি এখন যে আমি ড্রিমটা দেখতেছি, ইন্টারন্যাশনাল যে ড্রিমটা দেখতেছি, আমার বিশ্বাস আমি সেই স্বপ্নকে লালন পালন করতে পারলে এবং আমার বিশ্বাস আমি সঠিক এবং সৎ ব্যক্তি থাকতে পারলে টুডে টুমরো ওই জায়গায়, ওই স্থান, ওই লেভেলে আমি আমাকে দেখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। যেভাবে খুব অল্প সময়ে অল্প বয়সে আপনার আগের স্বপ্নটা পূরণ করতে পেরেছেন, এখন যে স্বপ্ন কথা বলেছেন সেটাও কি আমরা খুব অল্প সময়ে এবং কি আরো অল্প বয়সের মধ্যে কি আমরা এমন একজন সেই নাসিম স্যারকে আমরা দেখতে পাবো? ইয়া শিওর, এটা আমি 100% বলতে পারি। জাস্ট নাও আমার এই পজিশনে আমার বয়সটা হচ্ছে 3 বছর 2 মাস রানিং। আমি বিলিভ করি, আমি টার্গেট নিয়েছিলাম, ড্রিম দেখেছিলাম 5 ইয়ার্সে আমার লাইফটাকে আমি সাজাবো, আমার লাইফটাকে সাজাবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আগামী 2 ইয়ার্স আমার হাতে আছে। আমার যে টার্গেটটা ছিল, প্রত্যেকটা হকিনে ক্রিকেট, হকিনে ফুটবল একটা টার্গেট থাকে, টার্গেট অনুযায়ী মানুষ খেলে, ঠিক সেইভাবে আমার লাইফের ক্ষেত্রে আমার একটা টার্গেট ছিল আগামী 5 ইয়ার্সে আমার লাইফটাকে, আমার ক্যারিয়ারটাকে আমি ওই লেভেলে দেখতে চাই। সো আমার কাছে 2 ইয়ার্স আছে। আমি বিশ্বাস করি ওই 2টা বছর আমি আমার নিজেকে লালন পালন করবো, আমার স্বপ্নকে লালন করবো, আমার কাজের গতিটা আমি আরো বেশি বাড়িয়ে দেবো। আমি বিশ্বাস করি আগামী 2 ইয়ার্স এর মধ্যে আমাকে বাংলাদেশ নয়
অন্য কান্ট্রিতে এবং ইন্টারন্যাশনাল লেভেলে অবশ্যই সিলেটের মানুষ এবং আপনারা আমাকে দেখতে পারবেন। বিকজ আমি জানি আমাকে একটা গল্প মোটিভেট করেছিল, যে গল্পটি ছিল যখন আমি প্রথম প্রোগ্রামটা দেখি ওই সময় একটা গল্প আমাকে মোটিভেট করেছিল। একটা সাধারণ পরিবারের একটা সাধারণ ছেলে, সে তার উস্তাদের কাছে গিয়ে বলতেছিল, উস্তাদ আমার না জীবনে অনেক কষ্ট। উস্তাদ বলতেছিল, বাবা তোমার জীবনে এত কষ্ট কেন? সে বলতেছিল, আমাকে আমার সমাজের মানুষ ভালোবাসে না, আমাকে কেউ মূল্যায়ন দেয় না, আমাকে আমার দেশ মূল্যায়ন দেয় না, আমাকে কেউ স্যালুট করে না। তখন উস্তাদ বলেছিল, তুমি এর কারণটা কি জানো? তখন সে বলেছিল, না উস্তাদ আমি এর কারণটা জানি না। তখন উস্তাদ বলল, তুমি ওর কাছে আসো। যখনই ছাত্রটি উস্তাদের কাছে আসলো তখন উস্তাদ তার পকেটের ভিতর হাত দিয়ে একটা পাথরের টুকরা বের করে, অসংখ্য পাথর ছিল সামনে, ওই পাথরের উপর ডিল মারলো, বলল, এবার যে পাথরটা ফেলেছি ছাত্র তুমি যাও ওই পাথরটা তুমি নিয়ে আসো। ওই উস্তাদের কথা শুনে ছাত্রটি চলে যায়। সে অনেক খোঁজাখুঁজি করেছে, সেই পাথরটি খুঁজে পায় নাই। সে উস্তাদের কাছে সে বলতেছিল, উস্তাদ আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আপনি যে পাথরটা দিয়েছিলেন ওই পাথরটা আমি খুঁজে পাই নাই। উস্তাদ বলেছিল, কেন তুমি পাও নাই? ছাত্রটি বলেছিল, উস্তাদ আপনি যে পাথরটা দিয়েছিলেন ওই পাথরটা ছিল সব পাথরের মতো, এই জন্য আমি আপনি কোন পাথরটা দিয়েছিলেন ওই পাথরটা আমি খুঁজে পাই নাই। তখন উস্তাদ বলল, তুমি ওর কাছে আসো। যখন উস্তাদের কাছে ছাত্রটি আসলো তখন উস্তাদ তার পকেটের ভিতর হাত দিয়ে একটা গোল্ডের পাথরটা বের করে অসংখ্য পাথর উপর ডিল মারলো, বলল, ছাত্র এবার যে পাথরটা আমি ফেলেছি ওই পাথরটা তুমি নিয়ে আসো। উস্তাদের কথা শুনে ছাত্রটি চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সেই পাথরটি খুঁজে পায়। তখন উস্তাদকে এসে বলতেছিল, উস্তাদ আলহামদুলিল্লাহ আমি পাথরটা খুঁজে পেয়েছি। উস্তাদ বলতেছিল, বাবা কারণ কি? প্রথম দুইটা কারণ, আমি তোমাকে প্রথম যে পাথরটা দিলাম তুমি খুঁজে পাও নাই, দ্বিতীয় যে পাথরটা দিলাম তুমি সেটা খুঁজে পেয়েছো, কারণটা কি? ছাত্রটি বলতেছিল, উস্তাদ আপনি প্রথম যে পাথরটা দিয়েছিলেন ওইটা ছিল সবার মতো, আর দ্বিতীয়বার যে পাথরটা দিয়েছিলেন ওইটা ছিল সবার থেকে আলাদা ভিন্ন। তখন উস্তাদ বলতেছিল, আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি, তুমি যদি তোমার পরিবারে ভাইয়ের মতো, মামার মতো, সমাজের সবার মতো হও, তোমাকে কেউ ভ্যালু দেবে না, কেউ সম্মান করবে না। আর যখনই তুমি সবার থেকে ব্যতিক্রম হবা, গুণে জ্ঞানে অর্থে ব্যতিক্রম হবা, তখন কিন্তু তোমার পরিবার সমাজ তোমাকে দাঁড়িয়ে স্যালুট করবে। এই জন্য এমন একটা ব্যক্তি আমিও চাই যাতে আমি আমার পরিবারে আঙ্কেলের মতো, বাবার মতো আমি স্বপ্ন দেখি না, আমি স্বপ্ন দেখি এমন একটা ব্যক্তি আমি হব যাতে সারা ওয়ার্ল্ডের মানুষ আমাকে সম্মান দেয়, যাতে সারা ওয়ার্ল্ডের মানুষ আমাকে ভ্যালু দেয়। আমি বিশ্বাস করি সেটা আমার দ্বারা সম্ভব। টুমরো আমি সেই জায়গায় যেতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করি, আমরা চাই যে অল্প সময়ে অল্প বয়সে যে নাসিম স্যার আজকে করেছে, আজকে যে স্বপ্নগুলো দেখেছে যে স্বপ্নগুলো যাতে ঠিক সেম ভাবে বা তার আরো কম সময়ে আমরা সেই স্বপ্নগুলো আল্লাহ পূরণ করুক। আমরা সেভাবে নাসিম স্যারকে দেখতে চাই। নাসিম স্যার মানে নতুন কিছু, নাসিম স্যার মানে আমরা নতুন কোনো অ্যাচিভমেন্ট, নাসিম স্যার মানে হচ্ছে অল্প সময়ে বেশি কিছু পাওয়া। এভাবে আমরা যাতে সব সময় নাসিম স্যারকে দেখতে পাই। নাসিম স্যার মানে হচ্ছে নতুন কিছু, আপডেট কিছু, এই আপডেটে আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ যারা আমাদের সাথে লাইভে আছে আশা করছি সবাইও আপনাকে এভাবে দেখতে চায়, আমরা সব সময় এভাবে আপনাকে দেখতে চাই। আমরা জানি যে আমাদের বয়স তো বাড়ে, কিন্তু আমাদের শারীরিক বয়স বাড়ে, কিন্তু আমাদের বয়স কিন্তু বাড়ে। আমরা সবসময় থাকবো, ইয়ং থাকবো, এবং সারা জীবন আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা আমাদের সাকসেস হওয়ার মতো এনার্জি, সফল হওয়ার মতো আমাদের যে স্পিরিট সেটা আমাদের থাকবে। আমরা বয়সটা জাস্ট একটা সংখ্যা মাত্র, কিন্তু আমরা আমরা অসংখ্য এক্সাম্পল আছে তারা 70 বছরে, 80 বছর বয়সে বা 85 বছর বয়সে গিয়ে সে সফল হয়েছে। হ্যাঁ, এমন অসংখ্য এক্সাম্পল আছে। তো আমরা যদি 85 বছর বয়সে, 90 বছর বয়সে নিজেকে সফল হিসাবে এস্টাবলিশ করতে পারে, আমরা তো মাত্র শুরু করেছি, পুরো সময়টা আমাদের সামনে আছে। আমরা যারা লাইভে আছি আমরা সবাই মিলে কিন্তু এমন চমৎকার অ্যাচিভমেন্ট করতে পারবো। এখন নেক্সট যে প্রশ্নটা আপনার কাছে আমার, সেটা হচ্ছে তিয়ানসি শুরু থেকে যখন শুরু করেছিলেন তখন তিয়ানসিকে আপনার পরিবার কেমন ভাবে দেখেছিল, আর এখন আপনি কোম্পানি এইচ স্টার, এখন তিয়ানসি বিষয়ে আপনার পরিবারের দৃষ্টিভঙ্গি কি? তিয়ানসি শুরুর সময়কার আপনার পরিবারের দৃষ্টিভঙ্গি, আর এইচ স্টারের নাসিম স্যার যখন হয়েছে তখনকার পরিবারের দৃষ্টিভঙ্গি, মানে তিয়ানসির শুরুর যে নাসিম স্যার ছিল তখন আপনার পরিবারের কেমন দৃষ্টিভঙ্গি ছিল আপনার প্রতি এবং তিয়ানসির প্রতি, আর বর্তমান নাসিম স্যার এবং বর্তমান তিয়ানসির প্রতি আপনার পরিবারের দৃষ্টিভঙ্গি কি? এই দুটা বিষয় আমাদেরকে একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটা কোয়েশ্চেন আপনি করেছেন, যেটা আমার পার্সোনালি পরিবার নিয়ে। সো আমি যখন ফার্স্ট প্রোগ্রামটা দেখি, দেখার পর আমি বাসায় আসি। আসার পর আমার 7 জন আঙ্কেল, আমার বাবার 7 জন আঙ্কেল আমাদের পরিবারে, এবং আমাদের পরিবারের মানুষ হচ্ছেন 34 জন মানুষ। আমার গ্রামের সবচেয়ে বড় পরিবার হচ্ছে আমাদের। তো ওই লেভেলে যখন আমি ছিলাম, ওই পরিবারে যখন আমি ছিলাম, এসে যখন আমি তিয়ানসি কথাটা বলেছিলাম, তখন আমার 7 জন আঙ্কেলের মধ্যে একজন আঙ্কেল বলেছিল যে তুমি যদি তিয়ানসিতে যাও বা এই পজিশনে যাও, তোমার পা হাত কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হবে।
তো যে মানুষটি এই কথাটি বলেছিল, ওর চোখের দিকে তাকে আমি কখনো কথা বলতে পারতাম না। ও যদি বলে তুমি সারাদিন রোদে দাঁড়িয়ে থাকো, আমি রোদে দাঁড়িয়ে থাকতাম। ও যদি বলতো যে তুমি সারাদিন যে এই জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম। ও যা বলতো আমি সেটা শুনতাম, বিকজ এত বেশি ওনাকে ভয় পেতাম। তখন বয়সটা তো ছোট ছিল, মুখের উপর কথাটা বলতে পারতাম না। তখন অনেকটা নেগেটিভ পার্সন আমার পরিবারের মানুষ ছিল। কারণ আমি জানি আমি এক্সাম্পল আমি আপনাকে দিতে চাই। আমি জানি আমার কাছে দুইটা স্টেপলার আছে। আমি জানি আমার কাছে দুইটা স্টেপলার আছে। একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে কালো কালার। এই দুইটা কালার আপনার কাছে আছে। আমি বিশ্বাস করি এই 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 ব্ল্যাক যেটা আছে, এই কালো যেটা আছে, আর এটা যদি লোহা হয় এবং আমি যদি আপনাকে এই জিনিসটা দেই, আমি জানি আপনি এটা অবশ্যই আপনি বিশ্বাস করবেন এটা লোহা। এটা আপনি কোনো আমার উপর বিশ্বাসটা থাকুক বা নাই থাকুক, আপনি কিন্তু স্বীকার করে নেবেন এটা লোহা। কিন্তু আমি যদি এক্সাম্পল এটা যদি সোনা হয় এবং এই সোনাটা যদি আমি আপনাকে গিফট করি, আমি ডেফিনেটলি করে বলতে পারি আপনি হাজারো ব্যক্তি হয়ে যান, হাজারো বিশ্বাসী ব্যক্তি হয়ে যান, তারপর আপনি সোনার রুমে যাবেন, সোনার ঘরে যাবেন, সোনার দোকানে যাবেন। কেন যাবেন? আসলে কি এটা জিনিসটা সোনা না একটা পাত্রে এটা সোনার কালার নাসিম ভাই দিয়েছে? আমি জানি, কারণ এটা আমি আপনাকে বলতে চাচ্ছি, লোহাকে কিন্তু কেউ সন্দেহ করে না, কিন্তু সোনাকে কিন্তু সবাই সন্দেহ করে। সো আমার পরিবার হয়তো তিয়ানসিকে বুঝতে পারে নাই যে আসলেই তিয়ানসি নাসিমকে পরিবর্তন করতে পারবে, আসলেই হয়তো নাসিমকে তিয়ানসি তার সুন্দর একটা জীবন দিতে পারবে, সেটা বিশ্বাস করে নাই। সো আমার পরিবারকে আমি শুধু একটা কথা বলেছিলাম, হয়তো আল্লাহ তাআলা সেই শক্তিটা আমাকে দিয়েছিল। আমি আমার পরিবারকে বলেছিলাম, আঙ্কেলদেরকে বলেছিলাম, আঙ্কেল আপনি আমার দায়িত্ব, আজকে আপনি আমাকে বলতেছেন আমি এখানে যাবো না, ওইটা করবো না, আমি জানি আপনি আমার দায়িত্ব নিতে পারবেন, কিন্তু কখনো আগামীতে আমার ওয়াইফ, আমার সন্তান, আমার ফিউচারের দায়িত্ব কিন্তু কখনো আপনি নিতে পারবেন না। ওই ফিউচার, ওই আমার পরিবারের দায়িত্ব কিন্তু অবশ্যই টুটে টুমোর আমাকে নিতে হবে। আর এখন থেকে যদি আমার পরিবারের পিছনে, আমার নিজের পিছনে সময় না দেয় আঙ্কেল, তাহলে আমি কিন্তু শেষ পর্যায়ে অনেকটা কষ্ট পাবো। তখন ওরা আমাকে অনেক কথা বলেছিল, অনেক গালাগালি, অনেক কষ্ট দিয়েছিল, এবং আমাকে এমন সময় গিয়েছিল, বিশ্বাস করেন আমার কাছে দুইটা অপশন ছিল। আমার পরিবার, আমার সমাজ, আমার আত্মীয়স্বজন আমাকে এত বেশি নেগেটিভ করেছিল, এত বেশি গালাগালি করেছিল, মানে দেখলেই আমাকে অন্যরকম রিয়েক্ট করতো। তখন আসলে কষ্ট পেতাম। যে মানুষগুলো আমাকে ভালোবাসতো, যে মানুষগুলো আমাকে সম্মান দিত, যে মানুষগুলো নাসিম ছাড়া কিছু বুঝতো না, ওই মানুষগুলো শুধু তিয়ানসিতে আসার কারণে সবাই আমাকে নেগেটিভ কথা বলতো, গালাগালি করতো। তখন আমার কাছে দুইটা অপশন ছিল। নাম্বার ওয়ান, আমার কাছে ফার্স্ট যে অপশনটা ছিল যে আমি চুপ থাকবো এবং ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা করব। একটা স্বপ্ন দেখলাম, জীবনের প্রথম একটা স্বপ্ন দেখলাম, নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু সেই স্বপ্নটা পরিবার আমাকে সফল করতে দিচ্ছে না। তখন আমার কাছে নাম্বার ওয়ান যে স্বপ্নটা ছিল, অপশনটা ছিল যে আমি চুপ থাকবো, কারোর উপর কথা বলবো না এবং মৃত্যুর জন্য অপেক্ষা করব। নাম্বার টু, আমার কাছে যে অপশনটা ছিল যে আমি সবার সামনে দাঁড়িয়ে কথা বলবো এবং তারপর আমার মৃত্যু হবে। I choice second option। আমি দ্বিতীয় নাম্বার চয়েসকে আমি করি, দ্বিতীয় নাম্বার অপশনকে আমি চয়েস করি যে আগে আমি কথা বলবো এবং সাহস নিয়ে দাঁড়াবো, তারপর আমার যদি মৃত্যু হয় আমি মৃত্যুকে স্বীকার করে নিব। এবং সেই দিন থেকে আমার কাউকে আমি পাই নাই। আমার পাশে আমি যখন সফল হয়েছিলাম, আমার চাচাকে পাই নাই, বাবাকে পাই নাই, সমাজকে পাই নাই, আত্মীয়স্বজন কেউ আমাকে সাপোর্ট দেয় নাই, কেউ আমার পাশে ছিল না। বিকজ অল টাইম আমার পাশে একজন ছিল, আমার মা ছিল, এবং আমার মা আমাকে সাপোর্ট দিয়েছিল বিদায়। আজকে বিশ্বাস করেন যারা লাইভ দেখতেছেন, বিশ্বাস করেন যে পরিবার, যে সমাজ, যে আত্মীয়স্বজন আমাকে ঘৃণা করতো, আমাকে অবহেলার পাত্র বানিয়েছিল এবং আমাকে দেখতেই পারতো না, আমাকে দেখলেই গালাগালি করতো। আজকে সেই মানুষগুলা, আজকে সেই পরিবারগুলা, আজকে সেই সমাজগুলা, আজকে সেই ফ্রেন্ড বন্ধুগুলা, আজকে সেই আঙ্কেলগুলা একটা জিনিসের জন্য আজকে তারা গর্ব করে, একটা জিনিসের জন্য আজকে তারা গর্ব করে, একটা জিনিসের জন্য আজকে বুক ফুলিয়ে সমাজে হাঁটতে পারে, একটা জিনিসের জন্য আজকে তাদেরকে প্রাউড ফিল করে। আর ওই জিনিসটা হচ্ছে টোটাল সিলেটের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার, ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার, এবং টোটাল বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভার যে মানুষটি, ওই মানুষটি তাদের সন্তান, তাদের বন্ধু, তাদের প্রিয় মানুষ, তাদের কাছের মানুষ, যে মানুষগুলো আমাকে অপমান করতো, আজকে সেই মানুষগুলা আমাকে বুকে ধরে রাখে। যে মানুষগুলো আমাকে গালাগালি করতো, তখন গালাগালি করতে একটাবার চিন্তা করতো না কাকে গালাগালি করতেছে। আজকে আমাকে গালাগালি করার আগে 101 বার, 1000 বার, লাখো বার, কোটি বার চিন্তা করতে হবে যে আমি কাকে গালি দিচ্ছি। বিশ্বাস করেন আজকে যে আঙ্কেলগুলো আমাকে অপমান করতো, আজকে ওই আঙ্কেলগুলো যখন সমাজে যায়, প্রত্যেকটা সমাজের মানুষ, বয়স্ক মানুষগুলা বলে যে এই বাতিজাটা কার, এই মানুষটা কার, এটা কার সন্তান।
আজকে ছোট্ট একটা সন্তান হয়ে সারা বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে, সারা সিলেট নেতৃত্ব দিচ্ছে, আজকে আমাদের সিলেট জেলাকে অনেক উপরে এসে নিয়ে যাচ্ছে। তখন বিশ্বাস করেন আমার চেয়ারম্যান আঙ্কেল গুলা, আমার সমাজের মানুষগুলা, আমার পরিবারের মানুষগুলা এত বেশি গর্ব করে আমার পরিচয়টা দিতে, কিন্তু ওই পরিচয়টা আগে কিন্তু তারা দিতে পারতো না। আর যখনই আমি সম্মানিত হতে পেরেছি তখনই কিন্তু তারা গর্ব করে ওই পরিচয়টা দেওয়ার জন্য। কারণ আমি জানি একটা কথা আমি শিখেছি যে গোলাপ ফুল যখন ফুটে মৌমাছিকে দাওয়াত দেওয়া লাগে না, মৌমাছি অটোমেটিকলি আসে। সো ব্রাদার্স এবং সিস্টার, আপনাকে আজকে আপনার পরিবার সমাজ অবহেলিত করবে, কিন্তু আপনি যখন গোলাপের মতো নিজের লাইফটা ফুটাবেন, নিজের ক্যারিয়ারটা ফুটাবেন, তখনই কিন্তু ওই মানুষগুলাই বলবে ইয়েস ইয়েস ইউ আর রাইট, এবং ইয়েস তোমাকে নিয়ে আমি গর্ব করি। কারণ আমি জানি আজকে আমাকে নিয়ে যারা অবহেলা করেছিল, কষ্ট দিয়েছিল, অপমান দিয়েছিল, আজকে যদি আমাকে তারা ভালোবাসতে পারে, আমার বিশ্বাস যারা সত্যিকার অর্থে নিজের পায়ে দাঁড়াচ্ছেন, নিজের যোগ্যতায় কাজ করে যাচ্ছেন, আজকে আপনার সমাজ পরিবার আপনাকে অবহেলা করতেছে, কষ্ট দিচ্ছে, বাবা কষ্ট দিচ্ছে, বাবা মা কষ্ট দিচ্ছে, সমাজ কষ্ট দিচ্ছে, আঙ্কেলগুলা কষ্ট দিচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে এই কষ্টটা যদি আপনি জিত হিসাবে নিতে পারেন, চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন, আমার বিশ্বাস ওই মানুষগুলো একদিন বলবে ইয়েস আমি জানতাম তোমার দ্বারাই হবে, আমি জানতাম তুমি কিন্তু পারবে। অথচ দেখেন ওই মানুষগুলো কিন্তু একসময় অবহেলা করতেছে, আজকে ওই মানুষগুলো আপনাকে সম্মান দিচ্ছে। সো আমি বিশ্বাস করি আজকে আমার পরিবার আমাকে নিয়ে অনেক হ্যাপি আছে, এবং আজকে আমার সম্মানটা দেখে তারা অনেক হ্যাপি আছে। তো আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্ট তারা যদি এখন যে অবস্থানে আছে, যে কষ্টে আছে, পেইন আছে, ওই পেইনটা যদি বুকে ধারণ করতে পারে এবং এটা চ্যালেঞ্জ দিতে পারে, আমি বিশ্বাস করি সে সফল হবে। আমি একটা কথা শিখেছি, যে কথাটা আপনি আমাকে শিখিয়েছিলেন, মোহাম্মদ পারভেজ স্যার আমাকে শিখিয়েছিলেন, আমি বিশ্বাস করি উনি বলেছিলেন 3C ফর সাকসেস। নাম্বার সি, প্রথম সি হচ্ছে তোমাকে যে কোনো প্রতিষ্ঠানে চান্স দেবে। নাম্বার 3C হচ্ছে তুমি চান্স কেন পাবে, চেঞ্জ হওয়ার জন্য। এবং প্রথম সি তুমি পেয়েছো, যে চান্স পেয়েছো, কেন পেয়েছো। তৃতীয় নাম্বার সি বলতেছে তুমি চেঞ্জ হবে, কিন্তু এই চেঞ্জটা তুমি তখনই হতে পারবে যখন এই নাম্বার টু হচ্ছে চ্যালেঞ্জ, সি ফর চ্যালেঞ্জ। আপনি যখন চ্যালেঞ্জ দিতে পারবেন তখনই কিন্তু আপনার জীবনে চেঞ্জটা আসবে। সো আমি ব্রাদার্স এবং সিস্টার যারা আমার কথা শুনতে পারছেন, আমি বলবো জীবনে যদি সত্যিকার জীবনটাকে সাজাতে চাও, জীবনটাকে আলোকিত করতে চাও, জীবনটাকে সফল করতে চাও, জীবনটাকে সম্মানিত করতে চাও, এট ফার্স্ট আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে। যারাই চ্যালেঞ্জ দিয়েছে তারাই কিন্তু আজকে সফলতার কাতারে তাদেরই নাম রয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। ওয়াও, গ্রেট মোটিভেশন, লাইফ চেঞ্জিং স্টোরি, এবং কি নতুন র্যাঙ্কের স্টোরি, চমৎকার। সবাই মিলে আমরা চমৎকার সময় কাটাচ্ছি এবং সবাই খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে, এবং পাশাপাশি লাইভটা আমরা শেয়ার করে দেব। এবং আমরা সবাই কাছে জানতে চাচ্ছি যে আসলে শুধুমাত্র আপনারা যারা আছেন সবাই কিন্তু এখন লোহা, সবাই কিন্তু সোনা হতে চান, কিন্তু আছেন কিন্তু লোহা, সোনা হতে চান, আর সেক্ষেত্রে সবাই আপনাকে সন্দেহ করে। তার মানে আপনি দামি জিনিস, দামি কোম্পানিতে আছেন, এ কারণে আপনাকে সবাই সন্দেহ করে। আর সো আপনি টেনশন করেন না, শুধুমাত্র সোনাটা হন, সোনা হওয়ার পরে দেখবেন তখন আপনাকে কেউ গালাগালি করবে না, আপনাকে পাওয়ার জন্য সবাই আফসোস করবে। আজকে একটা নাসিম স্যার হওয়ার জন্য অনেকে আফসোস করে, কিন্তু এই নাসিম স্যারকে কিন্তু প্রথমে ওরা অপমান, লাঞ্ছনা, বিভিন্নভাবে ক্রিটিসাইজ করেছিল, বিভিন্নভাবে ওদেরকে অপমানিত হয়তো হয়েছিল। যারা আজকে আপনারা অপমানিত হচ্ছেন, যারা আপনাদেরকে বিভিন্নভাবে মানুষ অ্যাঙ্কার করছে, যারা আপনাদেরকে বিভিন্নভাবে ডেস্টিনির মতো বলছে, কেউ বলছে এখানে এই সমস্যা, ওই সমস্যা, এখানে মানুষ যায়, বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন কথা বলছে, যারা আপনার শুধু ধৈর্য ধরে গোলাপের মধ্যে গোলাপটা ফুটা পর্যন্ত ওয়েট করেন। এখন আপনারা গোলাপ গাছ আছেন, যখন গোলাপ ফুটবে তখন কিন্তু সেই মানুষগুলা, যে মানুষগুলা আজকে এই গাছটাকে কেটে ফেলার জন্য প্ল্যান করতেছে, ওই মানুষগুলা ওই সময় গোলাপ থেকে গ্রান নেওয়ার জন্য আসবে, একটা গোলাপ গিফট পাওয়ার জন্য আসবে। আজকে নাসিম স্যারের মতো যখন আপনারা হয়ে যাবেন, তো সেই সময় পর্যন্ত আপনাকে একটা ওয়েট করতে হবে, সেই সময় পর্যন্ত আপনাকে সময় দিতে হবে, তাহলে আপনি আগামী দিনে নাসিম স্যার কিন্তু আপনারাই এখানে আছেন। তো সো এক্সিলেন্ট লাগলো আমাদের এই আলোচনাটা, শেয়ারিংটা, ফ্যামিলির দৃষ্টিভঙ্গি বদলে যায়। মনে রাখবেন আজকে আপনাদেরকে নিয়ে মানুষ, আপনার পরিবার যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাকে তাকায়, আপনাকে দেখে, আপনি সফল হওয়ার পরে কিন্তু মানুষগুলা সেম থাকবে, ওদের দৃষ্টিভঙ্গি কিন্তু সেম থাকবে না, ওদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে। আজকে যে আপনাকে গালি দিচ্ছে ওর দৃষ্টিভঙ্গিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সে আপনাকে ভালোবাসার জন্য এগিয়ে আসবে। আজকে যে আপনাকে অপমানিত করছে, ওই সময় সে আপনাকে বুকে নেওয়ার জন্য আসবে। মানুষ কিন্তু একটাই, শুধু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ আপনিও কিন্তু অবস্থানটা চেঞ্জ করতে পেরেছেন। তাহলে আমরা চাচ্ছি যে আমরা যারা লাইভে আছি, আমরা সবাই আমাদের অবস্থানটা পরিবর্তন করে ওই মানুষগুলোর দৃষ্টিভঙ্গি আমরা পরিবর্তন করে দেবো। তাহলে আমাদের এটাও একটা সফলতা যে আমরা পৃথিবী, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই। আর যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হয়, এট ফার্স্ট আমরা যে অবস্থানে আছি আমাদের অবস্থানটাকে পরিবর্তন করতে হবে। আমরা যদি আমাদের অবস্থানটাকে পরিবর্তন করতে পারি, ওই মানুষগুলোর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, ওরা বিশ্বাস করবে, ওরা বিশ্বাস করতে রাজি হবে যে ইয়েস, অবশ্যই তিয়ানসি
জীবনমান পরিবর্তন করে টিএনসিতে সফল হতে পারে, এই অসংখ্য এক্সাম্পল তুলে করতে পারি। আজকে এখানে হয়তোবা একটা নাসিম স্যার এখানে আসছে, আমি চাই এমন একটা লাইভ হবে, এমন একটা সেশন হবে যেখানে 10টা 7 স্টার 10টা 8 স্টার একসাথে লাইভে আসবে, আশা বলবে যে আমরা 10 জন এই মাসে আমরা সফল হয়েছি। এক সময় 20 জন আসবে, ওরা এসে বলবে আমরা 20 জন আজকে আমরা সফল হয়েছি। এক সময় 30 জন আসবে, আমরা 30 জন সফল হয়েছি। তখনই মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, ওরা ভয় পাবে না, ওদেরকে আর খারাপ বলা যাবে না, ওদেরকে ভুয়া বলা যাবে না, কারণ ওরা এখন সবাই সফল। তখন ওরা কৌশল অবলম্বন করে ওরাও আমাদের সাইডে আসবে, ওরাও সফল হওয়ার জন্য আসবে, বলবে যাই হয়েছে এখন আমাকেও নাও, আমিও চাই এমন হতে। তাহলে আমরা একটা গোলাপ গাছ না, আমরা সবাই মিলে একটা গোলাপের বাগান তৈরি করব, যে বাগানে অসংখ্য নাসিম স্যার থাকবে, অসংখ্য সফল মানুষ থাকবে, আমরা সবাই মিলে তৈরি করব। আর ওই মানুষগুলাই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ওই গোলাপের বাগানে গোলাপ নিতে আসবে। আর তখন আমরা বলবো যে আমরা কিন্তু সেই অবস্থান পরিবর্তন করে আমরা মানুষের অ্যাটিটিউড চেঞ্জ করে দিব। ওয়াও, গ্রেট, চমৎকার লাগলো। আমি আশা করছি আমরা সেটা পারবো, সেই সামর্থ্য আমাদের আছে। কেন? কারণ আমাদের জিম টাচ উইনিং প্রসেসে সকল সামর্থ্যবান লিডাররা আমরা আছে, এবং যারা আছে তারা এখনো লিডার হয় না সামর্থ্যবান। ইনশাল্লাহ আমরা সবাইকে সামর্থ্যবান লিডার হিসেবে আমরা তৈরি করব, যাতে এক একটা লিডারের এক একটা কথাই হবে, কথায় অনেক মানুষ জয়েন করে ফেলবে, এক একটা লিডারের এক একটা কথায় অনেক র্যাঙ্ক করে ফেলবে, এক একটা লিডারের এক একটা কথায় মানুষ সফল হয়ে যাবে, এমন অনেক লিডার আমরা তৈরি করবো ইনশাল্লাহ। তো আমরা সেকেন্ড, তারপরে যে আমরা প্রশ্নে আসছি, এই অল্প বয়সে মানুষ তো আপনার বয়সে এই বয়সে স্কুলে যায়, স্কুলে আসে, বাবার পকেট থেকে টাকা নিয়ে খায়, বা শার্ট বাবার টাকা বা বাবার পকেটে টাকা দিয়ে কিনে, বা বাসায় বলে আম্মাকে বলে যে আমাকে চুল কাটবো, টাকা দাও। কিন্তু আমি যেটা জিনিস বলতে পারি, আপনি তো এখন ফ্যামিলি থেকে টাকা নিচ্ছেন না, ফ্যামিলিকে বরং আপনি সাপোর্ট দিচ্ছেন, ফ্যামিলিকে টাকা দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন। এই যেই সময় বাংলাদেশের সকল স্টুডেন্টরা ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট, ফ্যামিলির উপর নির্ভরশীল, বা ফ্যামিলি থেকে টাকা এনে ওরা চলছে, এই সময় আপনি ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছেন। এই যে বিশাল একটা পার্থক্যটা কেমন লাগছে, কেমন ফিল হয়, বা অনুভূতিটা কেমন হয়, মানে কেমন লাগে নিজের কাছে যে আসলে এই সময় যে আমি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি বা ফ্যামিলির পাশে দাঁড়াতে পারছি। অনেক মানুষ আছে যে বাবা মার স্বপ্ন পূরণ করবে পূরণ করবে পূরণ করবে পূরণ করবে করবে বলতে বলতে বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আর পূরণ করা হয় না। কিন্তু আপনি এখনই বাবা মা স্বপ্ন পূরণ করছেন, বাবা আমাকে সাপোর্ট দিচ্ছেন, হেল্প করছেন, এই ছাত্র অবস্থা এই যে বিশাল একটা সুযোগ আপনি পেয়েছেন বা করতেছেন, এটা কেমন লাগছে, ফিলিংসটা কেমন, বা ভালো লাগছে কিনা? যদি ভালো লাগে কতটুকু ভালো লাগছে, বা নিজে কতটুকু প্রাউড ফিল হয় যে এই বাবা মার পাশে আমি এখন দাঁড়াতে পারছি। যে মানুষগুলা গ্রাজুয়েশন শেষ করার পরে, চাকরি পাওয়ার পরে, সফল হওয়ার পরে চিন্তা করে দাঁড়াবে পাশে, আপনি এখনই দাঁড়িয়ে গেলেন, তাহলে আসলে এই অনুভূতিটা আসলে কেমন, এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতিটা অনেক ভালো এবং অনেক হ্যাপি। তো আমি একটু ব্যাক করতে চাই, একটু পিছনে যেতে চাই। এই যে আজকে যে ছেলেগুলা মানে আড্ডা দিচ্ছে, বা তার একটা বাইক নিয়ে ঘোরাঘুরি করতে হলে বাবার প্যাকেট থেকে টাকা নিচ্ছে, বা একটা মেয়ে বাসা থেকে বের হলে সে বাবার প্যাকেট থেকে টাকা নিচ্ছে। সো এটা কিন্তু এর পিছনে কারণ অবশ্যই তারা নাও, এর পিছনে শুধু ছেলের দোষ নয়, মেয়ের দোষ নয়। আমি বলবো এই চয়েসটার পিছনে অবশ্যই আমাদের মা বাবার কারণও আছে। আসলে এখানে মা বাবাকে আমি দোষারোপ করতেছি না, আমি বলতে চাচ্ছি এখানে মা বাবার অবশ্যই চয়েসের দোষ আছে। বিকজ আমরা মা বাবা যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার কথাটা শুনতেছেন মা বাবা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে দেখেন প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা চায় যে ছেলেটা যেন প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা চায় ছেলেটা যেন নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার ছেলে যখন ছোট ছিল, আমি একটু মা বাবাকে নিয়ে বলতে চাচ্ছি, আপনার ছেলে যখন ছোট ছিল, যখন ক্লাস 1-এ ছিল, ওই মা ওই বাবা কিন্তু শিক্ষা দিয়েছিল। বাবা ছেলে এবং মেয়েকে বলেছিল, বাবা তুমি ভালো করে পড়াশোনা করো, মেয়ে তুমি ভালো করে পড়াশোনা করো, বড় হয়ে তোমাকে একজন টিচার হতে হবে, বড় হয়ে তোমাকে ডক্টর হতে হবে, বড় হয়ে তুমি ভালো একটা চাকরি করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, হ্যালো মা এবং হ্যালো বাবা, আমার আপনাদের কাছে কোয়েশ্চন হচ্ছে, আজকে একটু চোখ খুলে দেখেন, আজকে আপনার চোখ আছে, আপনি অন্ধ নয়, আজকে আপনার চোখ খুলে দেখেন, আজকে বাংলাদেশে 27 লাখ গ্রাজুয়েশন কমপ্লিট করা বেকার আছে, আজকে 4 কোটি প্লাস মানুষ আছে বেকার। এই বেকার হওয়ার পিছনে মূল কারণটা কি? আপনি আপনার স্বপ্ন, আপনি আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে ওই শিক্ষা দিচ্ছেন, বাবা ভালো করে পড়াশোনা করো, পড়ে তুমি একজন ভালো চাকরিজীবী হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের জ্ঞানকে প্রশ্ন করেন। আজকে বাংলাদেশের ছেলেরা কি চাকরি পাচ্ছে? আজকে মেয়েরা পড়াশোনা করে কি চাকরি পাচ্ছে? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদেরকে বলতেছে যে তোমরা পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চিন্তা ধারণা করো।
আমাদের শিক্ষামন্ত্রী উনি কিন্তু বলতেছেন। আমার প্রশ্ন হচ্ছে এই কথাটা কেন যখন বাংলাদেশে বই তৈরি হলো কেন এই কথাটা বলা হয় নাই? যখন বাংলাদেশে ও শিখানো হয়েছিল কেন এই কথাটি বলে নাই? আজকে আমাদের পরিবারের প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা যদি বলতো, বাবা আমার স্বপ্ন আজকে বাংলাদেশের মানুষ কাজ পাচ্ছে না, আজকে বাংলাদেশের মানুষ চাকরি পাচ্ছে না, আমার স্বপ্ন বাবা তুমি ভালো করে পড়াশোনা করো এবং বড় হয়ে তুমি একজন সফল ব্যক্তি হবে এবং অসংখ্য মানুষকে কাজের সংস্থান তুমি তৈরি করে দিবে, এমন স্বপ্ন যদি আমাদের মা বাবা আমাদেরকে দেখাতো, আমার বিশ্বাস কোন সন্তান আজকে পড়াশোনার পাশাপাশি বাবার প্যাকেট থেকে টাকা নিত না। কোন মেয়ে সন্তান আজকে কলেজে যেতে হলে মার প্যাকেট থেকে বাবার প্যাকেট থেকে টাকা নিত না। প্রত্যেকটা সন্তানকে যদি শেখানো হতো যে পড়াশোনার পাশাপাশি তুমি তোমার ক্যারিয়ারকে তৈরি করো, পড়াশোনার পাশাপাশি তুমি সফল হও এবং অসংখ্য মানুষকে সফল করার সুযোগ করে দাও, তাহলে ওই সন্তান পড়াশোনার পাশাপাশি বেকার সে চিন্তা করতো না। সে চিন্তা করতো কিভাবে আমি সফল হওয়া যায়, কিভাবে মানুষকে চাকরি দেওয়া যায়। এই স্বপ্ন যদি দেখতে পারতো তাহলে আজকে বাংলাদেশের 27 লাখ গ্রাজুয়েশন কমপ্লিট করা বেকার থাকতো না। আজকে যারা আমার লাইভটি দেখতেছেন, আমার বিজনেস পার্টনার ছাড়াও যারা আজকে লাইভটি দেখতেছেন, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে বেকার আছেন, আমার প্রশ্ন ভাই আপনার কাছে, আমার প্রশ্ন, হ্যালো ব্রাদার্স, হ্যালো সিস্টার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে একটা লোক আমাকে দেখান আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স, ইতালি, একটা লোক আমাকে দেখান সে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার আছে। আপনি চুপ মুজেও কিন্তু পাবেন না, চুপ খুলেও কিন্তু পাবেন না, একটা লোক বেকার পাবেন না। কারণটা কি? কিন্তু বাংলাদেশে আজকে 27 লাখের চেয়ে বেশি লোক আছে বেকার। এই যে পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা হচ্ছে ওই দেশের মানুষগুলা তারা চিন্তা করে আমরা পড়াশোনা শেষ করে কিছু করব না, বরং পড়াশোনার পাশাপাশি কিছু করব। আজকে দেখেন আমি নাসির, আমি চাইলে আমার বাবার টাকা আছে, পরিবারের টাকা আছে, আমি চাইলে পড়াশোনা শেষ করে কিছু করার প্ল্যান করতে পারতাম, কিন্তু আজকে আমি সেই চিন্তা করি নাই। আজকে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে আমি ব্যবসাটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমার সাথে যারা পড়াশোনা করেছিল ইন্টার ফার্স্ট ইয়ার থেকে অনার্স পর্যন্ত যারা পড়াশোনা করেছে, প্রত্যেকটা সন্তান কলেজে যেতে হলে মায়ের কাছ থেকে টাকা নিতে হয়েছিল এবং পরীক্ষার জন্য টাকা নিতে হয়েছিল পরিবারের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমি অনার্স থেকে, আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আজকে অনার্স অবধি আমার পরিবারের কাছ থেকে আমি টাকা নেই নাই। প্রত্যেকটা পড়াশোনা খরচ আমি চালিয়েছি, বরং পরিবারের কাছ থেকে নেই নাই এবং প্রত্যেকটা মাসে পরিবারকে সাপোর্ট দিতে পারতেছি। আমার বিশ্বাস এরকম সন্তান যদি প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নিত তাহলে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা কিন্তু আজকে সুন্দর থাকতো, হ্যাপি থাকতো। আপনি ভুলে যাবেন না আজকে আপনাদের মা যারা আমার কথাটা শুনতেছেন, যে ছেলেরা আমার কথাগুলো শুনতেছেন, যে মেয়েরা আমার কথাগুলো শুনতেছেন, আমি আপনাদেরকে আপনার অতীতটা একটু মনে করিয়ে দিতে চাই। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, যখন আপনার মায়ের কোলে ছিলেন, ওই মাই আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছিল এই সন্তান, এই ছেলে, এই মেয়ে বড় হয়ে পরিবারের দায়িত্বটা নিবে, এই ছেলে বড় হয়ে আমাকে হজ করাবে, এই ছেলে বড় হয়ে আজকে আমাকে ভালো করে খাওয়া দাওয়া করাবে। কিন্তু আজকে আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনার বয়স 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর, 22 বছর, 23, 24, 25 বছর আপনি ওভারকাম করেছেন। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের জ্ঞানকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আপনার মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন আপনি কি ফিল আপ করতে পারতেছেন? আজ অব্দি আপনি যখন বাসা বেরিয়ে যান, বাসা থেকে আসেন, বাসায় আছেন, তখন দেখেন আপনার মা যে ম্যাক্সিটা পরে আছে, যে কাপড়টা পরে আছে, ওই কাপড়টি চিরা পরে আছে, আপনার বাবা যে পাঞ্জাবি পরে আছে, ওই পাঞ্জাবিটি চিরা পরে আছে, তালি দেওয়া, সিলাই দেওয়া পড়ে আছে। আমার প্রশ্ন, কেন আপনার মতো একজন সন্তান থাকতে, আপনার মতো একজন মেয়ে থাকতে কেন আপনার বাবা কষ্ট করবে, কেন আপনার মা কষ্ট করবে? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, এটাই কি তাদের পাপ ছিল? এটাই কি তাদের খারাপ কাজ ছিল? নো, আপনাকে জন্ম দিয়েছে। ইয়েস, আপনি শ্রেষ্ঠ একজন সন্তান হন এবং আপনি আপনার মা বাবার ফর্ম ফিল আপ করেন। এই দেখেন আজকে আমি একটা ছেলে, মাত্র আজকে আমার 21 বছর রানিং, আজকে এখন আমি 22-এ পা রাখি নাই, 21 বছর রানিং, আজকে আমি অনার্সে পড়াশোনা করি। আজকে আমার মা বাবাকে আমি হ্যাপি রাখতেছি এবং আমি প্ল্যান করতেছি আগামী 2023 সাল অথবা 2024 সাল আমার প্ল্যানিং হচ্ছে আমার নিজের টাকা দিয়ে আমার মা বাবাকে আমি হজ করাতে চাই। আমার মা বাবা হজ করে নাই, আমার একটা স্বপ্ন আছে মৃত্যুবরণ করার আগে আমার মাকে বাবাকে আমি হজ করাতে চাই। এই যে আজকে আমার মতো ছেলেরা যারা আজকে বেকার আছে, আমি জানি আপনি কাজ করবেন, টুডে টুমোরো আপনি কাজ করবেন ভাই। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি আজ হোক, বাংলাদেশে হোক বা বিদেশে হোক, আপনি যাবেন, গিয়ে কাজ করবেন, কিন্তু এক সময় ভাই দেখবেন আপনার টাকা হবে, কোটি কোটি টাকা হবে, লাখ লাখ টাকা হবে, আপনি অনেক আনন্দে, অনেক হ্যাপিনেস ভাবে আপনি লাইফটা কাটাবেন। কিন্তু ওই সময় ওই সুখটা, ওই টাকাটা, ওই সফলতা দেখার জন্য আপনার মা বেঁচে থাকবে না, আপনার বাবা বেঁচে থাকবে না। আমি বলবো আপনার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা যতক্ষণ বেঁচে আছে, বাবা যতক্ষণ বেঁচে আছে, ওই বেঁচে থাকার আগে, ওই মৃত্যুবরণ করার আগে আপনি কিন্তু আমার মাকে সুখটা দেন, বাবাকে সুখটা দেন। আপনি কার জন্য তাজমহল বানাচ্ছেন, আজকে আপনি কার জন্য কষ্ট করতেছেন, কার জন্য সফলতা তৈরি করতেছেন, যদি সেই মানুষটাই না দেখে। এই জন্য বলবো ইয়াং পার্সন যারা আছেন, ইয়াং যে ছেলেরা আছেন, আমি বলবো বর্তমান যুগ হচ্ছে মডার্ন যুগ, বর্তমান যুগে অনেক প্রযুক্তি আছে, অনেক সুন্দর সুন্দর ক্যারিয়ার তৈরি করার জায়গা আছে। আপনি ফোকাস অন ইউর ক্যারিয়ার, আপনার ক্যারিয়ার দিকে তাকান,
আপনি নিজের লাইফটাকে লিড করান, আমার বিশ্বাস আপনার মার কাছে বাবার কাছে শ্রেষ্ঠ সন্তান আপনি হতে পারবেন। আজকে আমার মা যদি আমাকে জন্ম দিয়ে যে উনি শ্রেষ্ঠ সন্তান মা হতে পারেন, আমার বাবা যদি আমাকে পৃথিবীতে এনে উনি যদি শ্রেষ্ঠ বাবা হতে পারেন, ইয়েস অল রাইট, আপনার বাবা আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা সেই স্বপ্ন দেখতেছে যে শ্রেষ্ঠ মা হওয়ার জন্য, শ্রেষ্ঠ বাবা হওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে আপনি আপনার জায়গা থেকে কি সেই জায়গাটা, সেই স্বপ্নটাকে ফিল আপ করতে পারতেছেন? তো আমি বলবো এখন থেকে, এই মুহূর্ত থেকে, এই সেকেন্ড থেকে যে আপনি আপনার ক্যারিয়ারের পিছনে লেগে যান, আপনার লাইফের পিছনে লেগে যান, আমার বিশ্বাস আপনার মা আবার একটা একটা করে আপনি প্রত্যেকটা স্বপ্ন আপনি ফিল আপ করতে পারবেন। বিকজ আল্লাহ আপনাকে বলেছেন আপনি সাধারণ হন আর আপনি অসাধারণ হন, আপনি সৃষ্টির সেরা জীব, আপনি সেটা পারবেন। তো আমার বিশ্বাস আজকে আমি আমার জায়গা থেকে আমার মাকে অনেক হ্যাপি রাখতেছি, অনেক সুখে রাখতেছি। সো স্টুডেন্ট বসে যারা কাজ করে তারাও যদি একটু ক্রেজি হয়ে কাজ করতে পারে, নিজের লাইফের দিকে কাজ করতে পারে, আমার বিশ্বাস তারাও তাদের মা বাবাকে সুখটা দিতে পারবে। থ্যাংক ইউ স্যার। ওয়াও ভাইয়া, চমৎকার মোটিভেশনাল শেয়ারিং, ইমোশনাল শেয়ারিং, খুবই ভালো লাগছে। আশা করছি সবাই রিয়ালাইজ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আসলে আমি প্রশ্নটা করেছিলাম আসলে টিএনসি আসলে হয়তোবা এজন্যই খারাপ, টিএনসি এজন্যই আসলে ভুয়া, টিএনসি এজন্যই আসলে ঠকানোর ব্যবসা। কারণ টিএনসিতে আসলেই মানুষ বাপের পকেট থেকে টাকা নিয়ে চলা লাগে না, টিএনসিতে আসলে মার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে না, টিএনসিতে আসলেই বাবা মার উপর ডিপেন্ড থাকা লাগে না, টিএনসিতে আসলেই বাবা মাকে সাপোর্ট দেওয়া যায়, টিএনসিতে আসলেই বাবা মার পাশে দাঁড়ানো যায়, টিএনসিতে আসলেই বাবা মাকে নিয়ে স্বপ্ন দেখা যায়, টিএনসিতে আসলে বাবা মাকে হজ করানোর চিন্তা স্বপ্ন মাথায় আসে। তার মানে এই চিন্তাগুলা যদি এগুলা যদি টিএনসিতে আসলে হয়ে থাকে, তাহলে এমন একটা ভুয়া কোম্পানি, এমন একটা কোম্পানিতে আমরা কাজ করতে চাই, এমন একটা বাটফারি কোম্পানিতে আমরা কাজ করতে চাই, এমন একটা চিটারি কোম্পানিতে কাজ করতে চাই, যে কোম্পানিতে কাজ করলেই মানুষ সফল হয়ে যায়, যে কোম্পানিতে কাজ করলেই যে দেশে 27 লাখ বেকার, সে দেশে স্টুডেন্ট অবস্থায় সফল হওয়া যায়, যে দেশে পড়াশোনা শেষ করার পরও চাকরি পাওয়া যায় না, ওই দেশে টিএনসিতে কাজ করলে পড়াশোনা থাকা অবস্থায় আমাদের ক্যারিয়ার হয়ে যায়। এত চমৎকার একটা সুযোগ যদি বাটফারি হয়, তাহলে এইটাই সবার গ্রহণ করা উচিত। এর থেকে ভালো প্ল্যাটফর্ম, এর থেকে উত্তম প্ল্যাটফর্ম, এর থেকে সেরা প্ল্যাটফর্ম আর আপনি কোথাও পাবেন না। তাহলে যারা টিএনসিতে সুযোগ পেয়ে গেছেন, নিঃসন্দেহে ওরা লাকি, ওরা সৌভাগ্যবান। শুধু এটাকে ধরে রেখে শুধু আপনি নিজেকে সফল হবেন। আর যারা এখনো সুযোগ পাননি, ওয়েটিং এ আছেন, আপনি সেই সুযোগটা রিসিভ করে ফেলেন। মনে রাখবেন, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। টিএনসি ইজ দ্য অনলি ওয়ান বেস্ট প্ল্যাটফর্ম। শুধু বাংলাদেশে একটাই প্ল্যাটফর্ম হচ্ছে টিএনসি, যেখানে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্নগুলাকে সার্থকভাবে সময় অনুযায়ী আপনি সফল করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা প্ল্যাটফর্মে স্বপ্ন পূরণ হয়, কিন্তু স্বপ্ন পূরণ হইতে হইতে আপনার জীবনে সময় থাকে না। টিএনসিতে আপনার স্বপ্ন পূরণ হবে সময় থাকতে, তাতে আপনি আপনার পরিবারকে সেই সফলতার ভাগ দিতে পারেন, আপনার ফ্যামিলিকে দিতে পারেন, আপনি নিজেও সেই সফলতাটা এনজয় করতে পারেন, সেই সময় আপনি সফল হবেন। আজকে নাসিম স্যার এই বয়সে স্টার, সে এখন এনজয় করছে বেশি। কেন এনজয় করছে? কারণ সে ইয়ং এখন। সে যখন আগামী 2 বছর পরে যদি গাড়ি পায়, তখন সে মাত্র 22-23 বছর হইব, তখন তো পুরে পাংখা। আপনি বুঝেন, 23-24 বছর একটা ছেলে যদি কার রিসিভ করে, তখন সে গাড়িতে ঘুরবে, কক্সবাজার যাবে, বান্দরবান যাবে, সুন্দরবন যাবে, ওয়াও, অন্যরকম একটা ফিলিংস লাগবে। ফেসবুকে পোস্ট করবে, লাইভে যাবে, আমি আমার গাড়ি দিয়ে ঘুরতে যাচ্ছি, ওয়াও। তাহলে চমৎকার একটা অনুভূতি কিন্তু সে পাবে। কেন? তার বয়সটা আছে। যদি সে এই সেম গাড়িটা 60 বছর বয়সে পাইতো, তখন বলতো গাড়ি, মানে কেমন একটা ফিলিংস আসতো। মানে গাড়িতে বসতেন, মাথা ব্যথা, পিছন দিয়ে বালিশ দিয়ে বসতেন, হ্যাঁ, গাড়িতে আসতেন নাকি বাসায় আসতেন, আপনি গিটার পাইতেন না কিছু, কেমন জানি আপনার কাছে লাগতো। তো বিষয়টা বুঝতে হবে যে জীবনে সফল হওয়াটা ইম্পর্টেন্ট না, কিন্তু জীবনে সময় অনুযায়ী সফল হওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে টিএনসিতে আপনি কেন আসবেন? সফল হওয়ার জন্য না। টিএনসিতে শুধুমাত্র সফল হওয়ার জন্য আপনি আসবেন না, টিএনসিতে রাইট টাইম অনুযায়ী রাইট সাকসেসটা কনফার্ম করার জন্য আপনি আসবেন। আর আজকে নাসিম স্যার সেটাই হচ্ছে, সে রাইট টাইমে রাইট সাকসেসটাই পেয়েছে, এবং ভবিষ্যতে যেগুলো পাবে এগুলো রাইট টাইমে রাইট সময় পাবে। আপনারা যদি আজ থেকে ডিসিশন নেন যে আপনিও চান, তাহলে আমরা চাই আপনারাও রাইট টাইমে রাইট সাকসেসটা আপনারা অ্যাকসেপ্ট করবেন, রাইট টাইমে রাইট সাকসেসটা আপনি নিয়ে যাবেন, তাহলে আমরা সবাই সফল হবো। ওয়াও, গ্রেট শেয়ারিং। আমার মন চাচ্ছে যে আমি কন্টিনিউ করি। খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না, স্পেশালি আমার অনেক ভালো লাগছে আজকে অনেকদিন পরে। তো সো এখন আমরা পরবর্তী যে আমরা প্রশ্নে যাব। আমরা সবসময় নাসিম স্যারের সফলতা দেখি, নাসিম স্যারের অ্যাচিভমেন্ট দেখি, নাসিম স্যারকে সবাই ফুল দিতে যায়, নাসিম স্যারকে সবাই প্রশংসা করে, সবাই নাসিম স্যারের মতো হতে চায়। কিন্তু এই যে টিমগুলা, যে টিমে যারা আছে, যারা আমাদের সাথে কাজ করে, ওদের কারণে কিন্তু আজকে নাসিম স্যার, ওরাই সবাই এক একটা নাসিম স্যার তৈরি করে।
এই টিমের সবাই মিলে কিন্তু একটা ফারগাস স্যার তৈরি করে, একটা কামরুল স্যার তৈরি করে, একটা ফখরুল হাসান তৈরি করে, একটা আলাউদ্দিন স্যার তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে যে যে মানুষগুলা কারণে আজকে আমি পারভেজ হাসান স্যার, যে মানুষগুলা কারণে আমি আজকে নাসিম স্যার, যে মানুষগুলা কারণে আমি হচ্ছে কামরুল স্যার, আমি আজকে শিহাব স্যার, আমি আজকে ফখরুল হাসান স্যার, ওই মানুষগুলা যারা আমাদের মতো হতে চায়, আমাদের জায়গায় আসতে চায়, তাহলে আজকে হয়তোবা নাসিম স্যারের আমরা এক্সাম্পল শুনি, কথাগুলো শুনি, ভালো লাগা শুনি, আমরা কিন্তু যে মানুষগুলো আছে আমাদেরকে এই জায়গায় দাঁড় করে দিয়েছে, আমাদেরকে আমাদের উপর কিন্তু নৈতিক এবং একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি থাকে যে ওই মানুষগুলোর উপর কিন্তু আমাদের এই সফলতার জায়গায় নিয়ে আসা। একটা কথা আছে যে তুমি সফল হতে, তুমি যখন সফল হবা, এচিভার হবা, এটা কি সফলতা বলে না। তুমি যখন তোমার মতো করে অসংখ্য সফল ব্যক্তি ক্রিয়েট করতে পারবা, ওইটাই হচ্ছে তোমার রিয়াল সাকসেস। তাহলে আমরা শুধু নাসিম স্যারকে সফলতা দেখবো, নাকি আমরা নাসিম স্যারের যারা ফলো করে, যারা নাসিম স্যারকে ফলো করে, যারা নাসিম স্যারকে মেন্টর মানে, যারা নাসিম স্যারের মতো হতে চায়, যারা টিমে, যারা সবসময় নাসিম স্যারকে প্রোগ্রামে থাকে, নাসিম স্যারকে মতো হতে চায়, তো ওদের জন্য আপনার করণীয় কি? আমরা কি পরবর্তীতে আপনার টিম থেকে আপনি সফল হয়েছেন, অনেক অ্যাচিভার হয়েছেন, দ্যাট ইজ গ্রেট, বা আপনার টিম থেকে এমন আপনার মতো বা আপনার থেকে আরো বেশি আপনার মতো করে অনেক অ্যাচিভার বের হবে, এমন কিছু আমরা প্রত্যাশা করতে পারি কিনা, এবং সেটাও কম সময়ের মধ্যে হবে কিনা, এবং আপনার টিম নিয়ে বা টিমের যে মানুষগুলা সবসময় আপনাকে পাগলের মতো ভালোবাসে এবং সবাই আপনাকে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে, তো ওই মানুষগুলোর জন্য আসলে আপনি যে অবস্থানে আছেন, একটা সফল অবস্থানে আছেন, ওই অবস্থান থেকে ওই মানুষগুলোর জন্য আপনার রেসপন্সিবিলিটি কি, আপনার দায়িত্ব কি, বা আমরা আপনার টিম থেকে কবে আপনার মতো র্যাঙ্ক বা আপনার মতো এটিস্টার বা আপনার মতো অনেক অ্যাচিভার আমরা এই লাইভে আনতে পারবো, এবং তারা যখন এখানে আসা বলবে যে আজকে এখানে আসছি একটা মাত্র কারণে, আজকে নাসিম স্যার আমাদেরকে এখানে নিয়ে আসছে, নাসিম স্যারের জন্য আজকে আমি এখানে আসছি, আমি এটা পেয়েছি, আমি ওইটা পেয়েছি। হ্যাঁ, এখন এতদিন আমরা শুনেছি কি নাসিম স্যার পেয়েছে, এখন আমরা শুনতে চাই কি নাসিম স্যারের জন্য আমি পেয়েছি, নাসিম স্যারের জন্য আমি এটা পেয়েছি, নাসিম স্যারের জন্য আমি অ্যাচিভার হয়েছি। এই যে এই কথাটা শোনার পরে কিন্তু অনেক ভালো লাগে। কেউ যদি বলে যে আজকে পারভেজ স্যারের জন্য আমি এখানে এই পজিশনে আছি, তো আমাকে খাওয়াইলে কিন্তু আমার এত আনন্দ লাগে না। এই কথাটা শোনার পরে নিজের সারা জীবন যত পরিশ্রম করছি, টোটাল পরিশ্রমের একটা শান্তি কিন্তু মনে আসে। ঠিক সেমভাবে আপনার টিমের যারা আছে ওরা যখন এখানে আসে বলবে, লাইভে এসে বলবে যে আজকে এখানে আসার পিছনে সবচেয়ে বড় অবদান নাসিম স্যারের, আমার মনে হয় এর চেয়ে বড় তৃপ্তি বা প্রাপ্তি কিছু নাই। জীবনটা ক্ষণস্থায়ী, আমরা থাকবো না জীবনে, একসময় চলে যেতে হবে, কিন্তু যারা যাদেরকে আমরা তৈরি করে দিয়ে যাবো, যাদেরকে আমরা সফল করে দিয়ে যাবো, ওরা কিন্তু আমরা মারা গেলেও কিন্তু আমাদের কথাগুলো বলবে, ওরা কিন্তু আমাদেরকে স্মরণ করবে, বলবে যে স্যার আজকে নাই কিন্তু স্যার আমাদেরকে তৈরি করে দিয়ে গেছে। তাহলে এই যে একটা মানুষ মরে গিয়েও অমর হয়, এইভাবেই কিন্তু হয়। মানুষ যখন নিজের মতো করে 10 জন মানুষ তৈরি করে দেওয়া যায়, তখন সে মারা যায় না, সে হয়তো বা নিজে মারা যায়, অসংখ্য এমন মানুষ কিন্তু সে সারা বাংলাদেশে তৈরি করে দেওয়া যায়। সেক্ষেত্রে যারা আপনার টিম মেম্বার আছে, যারা আপনাকে পাগলের মতো ভালোবাসে, ওদের জন্য আসলে আপনার পরিকল্পনা কি, প্ল্যান কি, বা ওদের অ্যাচিভমেন্ট নিয়ে আপনার চিন্তা কি, সেই বিষয়টা আমরা একটু জানতে চাই। আশা করছি তারা টিম মেম্বার আছে আপনাদের, ওরাও এই বিষয়টা জানতে চায়। Yeah, thank you so much. চমৎকার একটি কোয়েশ্চেন। তো স্যার আমি ফার্স্ট যেটা বলবো যে আসলে যে নেতা তৈরি করে আসলে সে নেতা নয়, যে নেতৃত্ব দেওয়ার মতো নেতা তৈরি করতে পারে সে কিন্তু আসল নেতা। সো আমি বলতে চাই যে আমি একজন নেতৃত্ব দেওয়ার মতো লিডার যদি হয়েছে, আমি বিশ্বাস করি টুডে টুমরো আমার অবস্থান থেকে, আমার লেভেল থেকে আমি সেই ব্যক্তিগুলো তৈরি করতে পারবো। কিন্তু আমি একটা কথা আমার টিম মেম্বারদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার বিজনেস পার্টনার আছেন বা যারা টিএস বিজনেস পার্টনার আছেন, আমি বিশ্বাস করি আমার টিম যারা আছে তারা শুধু আমার টিম নয়, সেটা যদি আমি বলি তাহলে আমার জন্য সেটা ভুল হবে। আমি টোটাল টিএস যত ডিস্ট্রিবিউটর আছে সবাইকে আমার টিম মনে করি, আমার ভালোবাসার মানুষ মনে করি, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু দোয়া, অনেক ভালোবাসা, অনেক সাপোর্টের জন্য কিন্তু আজকে আমার অবস্থানটা। সো আমি একটা কথা বলতে চাই, যারা সত্যিকার অর্থে নিজেকে এই অবস্থানে দেখতে চান, প্লিজ ফলো মি। যারা সত্যিকার অর্থে নিজেকে এই জায়গায় দেখতে চান, এই লেভেল, এই স্থানে নিজেকে দেখতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনি তখনই সফল হতে পারবেন, আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজে থেকে কাজটা শিখবেন। এক্সাম্পল হিসাবে, এটা আমি জানি না কার কাছে কেমন সেটা আমি জানি না, তবে আমি আমার জীবন থেকে, আমি আমার লাইফ থেকে আমি বলতে চাই, আমি যখন ফার্স্ট ব্যবসাটা শুরু করি আমার জন্য চমৎকার একটা পয়েন্ট ছিল, যদিও আমার কষ্টদায়ক সময় গিয়েছিল, তারপর আমার জন্য একটা চমৎকার ওয়ে, চমৎকার টপিক ছিল, যেটা আমি যখন শুরু করি, আপনারা অনেকে জানেন
বা আমার সামনে যিনি আছেন, যিনি আমার কথাগুলো শুনতেছেন বা যে আমাকে কথাগুলো সুযোগ করে দিয়েছেন, উনি কিন্তু জানেন আমি যখন ফার্স্ট ব্যবসাতে শুরু করি অনেক দিন যাবত আমি আমার স্যারকে আমি পাই নাই, প্রায় 6 মাসের মতো আমি পারভেজ স্যারকে আমার কাছে পাই নাই, বাট উনি আমাকে সবসময় ফোনে যোগাযোগ করতেন, কুমিল্লা গেলে ওনার সাথে সাক্ষাৎ হতো। এই যে 6টা মাস আমার মনে আছে, এই 6টা মাস কিন্তু আমি একা ছিলাম, বিকজ আমি আজকে আমরা যারা লিডার আছি, একটা ফলো আপের জন্য আমরা লিডারকে ইউজ করি, একটা ক্লোজিং এর জন্য আমরা লিডারকে ইউজ করি, একটা জয়েনিং তোলার জন্য আমরা লিডারকে ইউজ করি। সরি, এই জিনিসটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভুল একটা জিনিস। আপনি দেখেন এক্সাম্পল, আমি কার কাছে কেমন সেটা জানি না, বিকজ আমি জানি আমি আমার যখন জয়েনিংটা এসেছিল আমি কিন্তু আমার লিডারকে টাচ করি নাই, আমি আমার লিডারকে ইউজ করি নাই। লিডার হচ্ছে উনি আমাকে দিক নির্দেশনা দিবে, উনি আমাকে সহযোগিতা করবে, তার মানে এই নয় যে লিডারকে আমি সব জায়গায় ইউজ করাবো। সো আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যত বেশি নিজের ভিতরটাকে ইউজ করতে পারবেন, নিজেকে ইউজ করতে পারবেন, আপনি তত দ্রুত আপনি সফল হতে পারবেন। আমি যখন জয়েনিংটা তুলেছিলাম তখন আমি স্যারকে আমি জয়েনিং এর জন্য নিয়ে যাই নাই, আমি যখন ক্লোজিংটা বসেছিলাম আমি তখন স্যারকে নিয়ে যাই নাই, আমি যখন একটা কার্ডের জন্য ফলো আপে গিয়েছিলাম তখন আমি স্যারকে নিয়ে নাই, আমি নিজে শিখেছি, কারণ আমি জানি ভুল হবে, আমার ভুল হবে, একবার হবে, দুইবার হবে, তিনবার হবে, শতবার ভুল হবে, এই ভুল থেকে আমি শিক্ষা নিতে পারবো। আমি জানি একজন প্লেয়ার কিন্তু তৈরি হয়, সে এমনি এমনি হয় না, সে মার খেতে খেতে এবং খেলতে খেলতে কিন্তু ভালো একজন প্লেয়ার হয়। তো আমি বলবো যে নিজে থেকে যত বেশি জয়েনিং তোলার চেষ্টা করবেন, নিজে থেকে যত ক্লোজিং দেওয়ার চেষ্টা করবেন, নিজে থেকে যত ফলো আপ একা একা দেওয়ার চেষ্টা করবেন, আমি বিশ্বাস করি আগামী দিন নেতৃত্ববান এবং শ্রেষ্ঠ একজন লিডার আপনি হতে পারবেন। কারণ আপনি যদি অন্যের সাপোর্টে যদি আপনি সফল হন, তাহলে এটা আপনার পজিশনাল পাওয়ার, নট অনলি পার্সোনাল পাওয়ার। আপনি যদি সফল হতে হয় আপনার পার্সোনাল পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। এই জন্য আমার টিম মেম্বার এবং বিজনেস পার্টনার যারা আছেন, আমি সবাইকে বলবো আপনি নিজেকে ইউজ করেন। এবং আমার প্ল্যানিংটা হচ্ছে আমি আমার জায়গা থেকে, আমি আমার টিম মেম্বার থেকে আমি এই জায়গায় নিয়ে আসার জন্য এটা আমার প্ল্যানিং, আমার সেটা পার্সোনালি প্ল্যানিং আছে। আমি কোন সময় কাকে এখানে নিয়ে আসবো সেটা আমার পার্সোনাল প্ল্যানিং আছে, কারণ আমি জানি একজন মানুষের যদি সঠিক সময় না হয়, তাকে যদি আমি ওই জায়গাটায়, ওই অবস্থানে, ওই লেভেলে তাকে নিয়ে আসি, আমি জানি এই ভ্যালুটা, এই জায়গার ভ্যালুটা, এই জায়গার অবস্থানটা সে বুঝবে না। সো একজন মানুষ যখন একটা জায়গার, একটা পজিশনের ভ্যালুটা বুঝতে পারবে, অবস্থান বুঝতে পারবে এবং তার এই জায়গাটা ধরার কোয়ালিটি থাকবে, যখনই আমি স্থানটা তার ভিতরে পেয়ে যাব, তার জিনিসটা তার ভিতরে পেয়ে যাব, তখনই কিন্তু আমি তাকে এই অবস্থানে নিয়ে আসবো। সো আমি চাই যে ব্যক্তিকে আমি স্থানে আনবো, যে ব্যক্তিকে আমি এই লেভেলে আনবো, তাকে একদিনের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক বছরের জন্য নয়, 100 বছরের জন্য, আজীবনের জন্য তাকে আমি স্থানটা তৈরি করে দিতে চাই। সো এইরকম বুলেট লিডার, এইরকম এনার্জেটিক লিডার, সো আমি টুমরো আমি তৈরি করতে পারবো। আমি জানি আমি যদি হতে পেরেছি, আমার বিশ্বাস আমি তাদেরকে তৈরি করতে পারবো। আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, একটা মেসেজ আমি আপনাদের সবাইকে দিতে চাই। একটা কথা মনে রাখবেন, আজকে স্টুডেন্ট বয়সে, অল্প বয়সে যদি আমি আমার নিজেকে কাজে লাগিয়ে, নিজের অ্যাক্টিভিটি, নিজের কোয়ালিটি, নিজের ভিতরের মোটিভেশনটা কাজে লাগিয়ে যদি এই অবস্থানটা তৈরি করতে পারি, আমার বিশ্বাস আপনার ভিতরের মোটিভেশন, আপনার ভিতরের কোয়ালিটি কাজে লাগিয়ে আপনি এই জায়গাটা অবস্থান করতে পারবেন। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন ধরেন আজকে আমার অবস্থান করার পিছনে অবশ্যই পারভেজ স্যারের অনেক হাত রয়েছে, বিকজ উনি যদি আমাকে সহযোগিতা না করতেন, এক মানুষ পৃথিবীতে, আমি যেটা বলি যে সবসময় আমি একটা ড্রামা ইউজ করাই, এই যে টেবিলটা, এই টেবিলটা কখনো কিন্তু আমি একা তুলতে পারবো না, কিন্তু আমরা দুজন মিলে কিন্তু টেবিলটা তুলতে পারবো। তার মানে আমি বলতে চাচ্ছি পৃথিবীতে একা কোনো জায়গায় সফল হওয়া যায় না, আপনার পাশে অবশ্যই কোনো কোনো মানুষ লাগবে। এক্সাম্পল মনে করেন আজকে আমি সফলতার পিছনে আমার পারভেজ স্যার আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, ট্রেনিং এর বিষয়ে সাপোর্ট দিয়েছেন, যোগাযোগের ক্ষেত্রে সাপোর্ট দিয়েছেন, কিভাবে নেতৃত্ব দিতে হবে উনি কিন্তু সেটা শিখিয়েছেন। সো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি কিন্তু আমার টিমকে ততটুকু দিচ্ছি। তবে আমি বিশ্বাস করি আমি অল্প বয়সে যদি এই স্থানটা অর্জন করতে পারি, আমি এখনো কিন্তু ততটা বড় হয় নাই, ততটুকু জ্ঞান অর্জন করে নাই, যতটুকু ক্যাপাসিটি, যতটুকু জ্ঞান আমি অর্জন করেছি, ওই জায়গাটা, ওই জিনিসটা আমি আমার টিমকে দেওয়ার চেষ্টা করতেছি। যখনই কিন্তু আমি একটা জায়গায় পারফেক্ট হবো, একটা কথা শেখার জায়গায় পারফেক্ট হবো, তখন কিন্তু আমার টিমকে আমি ওই জিনিসটা দিতে পারবো। সো আমি বলতে পারি আমার টিম মেম্বার যারা আছেন বা যারা আমার কথাটি শুনতে পারতেছেন, বিশ্বাস করেন টিএনসি অ্যাকশন প্ল্যাটফর্ম, আমি বলতে পারি আপনার জীবনটাকে সাজানোর জন্য, আপনার জীবনটাকে সুন্দর জন্য বাংলাদেশে একটাই মাত্র প্ল্যাটফর্ম টিএনসি। আপনি সততার সাথে কাজ করেন, সঠিকভাবে কাজ করেন, নিজেকে কাজে লাগান, আমার বিশ্বাস আগামী দিনে টিএনসি সিলেটে আপনি নেতৃত্ব দিবেন, আপনার পরিবার নেতৃত্ব দিবেন, আপনার সমাজ আপনি নেতৃত্ব দিবেন, কারণ সেই রকম কোয়ালিটি কিন্তু একমাত্র একটা জায়গা আছে যে টিএনসি আপনাকে ফিল আপ করতে পারে। সো টিএনসি আমার আপনার সবার জন্য, আমি বলতে পারি মন থেকে টিএনসি কে নেন। নাসিম স্যার যদি পারে, পারভেজ স্যার যদি পারে, কামরুল স্যার যদি পারে, আলাউদ্দিন স্যার যদি পারে, ফখরুল হাসান স্যার যদি পারে, মাহবুব স্যার যদি পারে, ইয়েস একই টিএনসি করে আপনিও সফল হওয়া সম্ভব। সো আমি বলতে পারি নিজেকে কাজে লাগান, কখনো অন্যের দিকে তাকাবেন না। এক্সাম্পল যারা আমাকে ফলো করেন, যারা আমার কাছ থেকে সহযোগিতা নিতে চান,
এক্সাম্পল মনে করেন আজকে পারভেজ হাসান স্যারের কাছ থেকে যদি আমি সকল সহযোগিতা নিতে চাই, এখন মনে করেন আজকে আমার সামনে আমার পারভেজ হাসান স্যার বসে আছেন, আল্লাহ না করুক আজকে আগামীকাল যদি আমি মারা যাই, তখন কিন্তু আমি কার কাছ থেকে সহযোগিতা নিব? তখন কিন্তু কাকে আমি বলবো যে আসো আমাকে একটু সাপোর্ট দাও? আমি কিন্তু কাউকে পাবো না। আমি যাকে ফলো করতাম, যার সহযোগিতা নিতাম, তাকে কিন্তু পাবো না। কিন্তু এই জায়গাটা যদি আমি ওনার কাছ থেকে সহযোগিতা না নিয়ে আমি যদি আমার নিজে থেকে কাজটা করি, আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি, যারা বলেন যে নাসিম স্যার আপনি আসেন, আপনি যান, আপনি এটা ফিল করেন যে নাসিম স্যার নেই, নাসিম স্যার নেই, এখন আমার কাজটা আমাকে করতে হবে, আমার কাজটা আমাকে করতে হবে। নাসিম স্যার আজ আছে, আগামীকাল নাও থাকতে পারে পৃথিবীতে, যদি না থাকে তাহলে এই কাজটা কে করে দিবে? কিন্তু যদি আপনি নিজ থেকে কাজটা শিখে যান, টুডে টুমরো আপনি অন্যের দিকে কিন্তু তাকাতে হবে না। সো আমি এই জন্য বলবো নিজেকে কাজে লাগান, অন্যের দিকে তাকাবেন না। যে এই পৃথিবীতে যে যত বেশি নিজের মেধা থেকে কাজে লাগিয়েছে, যে যত বেশি নিজেকে কাজে লাগিয়েছে, সেই কিন্তু আজকে ভালো অবস্থানে আছে। আমি বলবো নিজেকে কাজে লাগান, যদি নিজেকে কাজে লাগাতে পারেন অন্যের দিকে তাকাবেন না। হ্যাঁ আমি আপনাকে সাপোর্ট দেওয়ার মতো আছি, আপনাকে সহযোগিতা করার মতো আছি, তাই বলে এই নয় যে আমি আপনাকে সারা জীবন সাপোর্ট করবো। আমি আপনাকে বলতেছি আপনি এই পৃথিবীতে একমাত্র নিজেকে নিজেই সফল করতে পারেন। আপনার ভিতরে অনেক কিছু আছে, নাসিম স্যারের চেয়ে 1000 গুণ বেশি আপনার ভিতরে আছে, যে আপনি একটু ট্রাই করেন খোঁজার জন্য, দেখবেন আপনি সেটা পেয়ে যাবেন। সো আমার একটাই মেসেজ, যে যারা সত্যিকার অর্থে নিজেকেই কাজে লাগাতে পারবে, অন্যের দিকে নয়, নিজেকে তাকাতে পারবে, নিজেকে কাজে লাগাতে পারবে, সেই কিন্তু আগামী দিনের জায়গাটা নেতৃত্ব দিবে। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি যেটা পেয়ে নাসিম স্যারকে আমরা কবে দেখতে পাবো? সিলেটে প্রথম কার ফান্ড রিসিভার, এই কথাটা আমরা কখন শুনতে পাবো এবং কার রিসিভার নাসিম স্যারকে আমরা কখন লাইভে পাবো? ইনশাআল্লাহ খুবই শীঘ্রই ইনশাআল্লাহ আমি বিলিভ করি আগামী আমি দায়িত্ব দিতে পারি যে আমাকে ইনশাআল্লাহ যারা এই কোয়েশ্চনটি যে করেছেন আমি তাদেরকে এবং শুধু তাকে নয় সবাইকে জানিয়ে দিতে চাই যে আগামী 2022 সালের ডিসেম্বর মাসে ইনশাআল্লাহ কক্সবাজার কক্স টুডে আমাকে কারেজ সেলিব্রেশন আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা নিঃসন্দেহে আমরা আরো 4টা এটিস্টার পাচ্ছি আমরা এই 22 সালের মধ্যে, কারণ 4টা এটিস্টার পাওয়া মানেই তো হচ্ছে একজন কার রিসিভার, 4টি এটিস্টার পাচ্ছি। তো সো আপনারা যারা লাইভে আছেন আপনি সিদ্ধান্ত নেন যে নাসিম স্যারের প্রথম যে 4জন এটিস্টার, সেই এটিস্টারটা আপনি নিজে হবেন, সেভাবে নিজেকে ডিসাইড করেন যে আমি হব সেই 4জনের মধ্যে একজন এটিস্টার। নিজেকে এভাবে তৈরি করেন। আপনি মনে রাখবেন সবসময় লিডার, সফল লিডারদেরকে ফলো করবেন, যারা সফল হচ্ছে, যারা কন্টিনিউ ইনকাম করে, যারা কন্টিনিউ অ্যাক্টিভ আছে এবং কন্টিনিউ সফল হচ্ছে, ওদেরকে ফলো করে, তাহলে আপনারা সফল হবেন। তো সো আমরা অনেক ইনফরমেশন আজকে নিয়েছি, অনেক কিছু আজকে আমরা জেনেছি, এবং এটিস্টারের যে শেয়ারিংটা সেটা আমরা আশা করছি 100% আমরা পেয়েছি। এবং আজকে সবার ভিতরে আমি বিশ্বাস করি একটা জ্বালা, একটা তেজ তৈরি হয়েছে যে আমাকেও এটিস্টার হতে হবে, আমাকেও এমন একটা লাইভে আসতে হবে, আমাকেও সবাই দেখবে, সবাই আমাকেও কমেন্ট করবে, এবং সবাই আমাকে দেখবে সবার জায়গা থেকে, এবং সবাই আমার এই ছবিটা, আমার কথাগুলো শেয়ার করবে, এবং সবাই এই যে একটা সম্মান, এই যে একটা অনুভূতি, সেটা আসলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। বিভিন্ন প্ল্যাটফর্মে তিয়ানশির বাইরে আপনি হয়তো ওই প্ল্যাটফর্মে টাকা ইনকাম করতে পারবেন, আপনি অনেক টাকার মালিক হতে পারবেন, কিন্তু আপনাকে কেউ চিনবে না, আপনাকে সারা বাংলাদেশের মানুষ চিনবে না, জানবে না, আপনাকে কেউ সম্মান করবে না। কিন্তু তিয়ানশিতে আপনি যদি টাকা কমও ইনকাম করেন, কিন্তু এখানে পরিচিতিটা ব্যাপকভাবে হয়, নিজেকে ছড়িয়ে দেওয়া যায়, নিজের ভালোবাসাকে ছড়িয়ে দেওয়া যায়, অনেক ভালোবাসা পাওয়া যায় এবং অনেক সম্মান পাওয়া যায়। এই যে এটাও কিন্তু অনেক বড় একটা অর্জন এবং বড় একটা সফলতা আমি মনে করি, যেটা তিয়ানশি আপনাকে গিফট করতে পারে। তার মানে আসলে সকল দিক দিয়ে চিন্তা করলে যে তিয়ানশিতে আমরা মাল্টিপল সফল হচ্ছি, সব দিক দিয়ে আমরা কিন্তু সফল হচ্ছি। এই ফিলিংসটা আপনাকে শেয়ার করতে হবে। তো আশা করছি সবাই অনেক এক্সাইটেড এবং সবাই এক একজন ডায়মন্ড হতে চান, এবং কে কে নিজেকে ডায়মন্ড হিসেবে তৈরি করতে চান সবাই কমেন্ট করে জানাবেন। আমি তিয়ানশির ডায়মন্ড হতে চাই, তিয়ানশি থেকে ডায়মন্ড একটা লাইফ তৈরি করতে চাই, এবং আমার লাইফটা হবে ডায়মন্ড লাইফ ইনশাআল্লাহ। যেহেতু আপনাদের ডায়মন্ড লিডার আছে, তো সেহেতু আপনার ডায়মন্ড লাইফ ক্রিয়েট করবেন, ডায়মন্ড হবেন, সেটাই হচ্ছে স্বাভাবিক। তো সর্বশেষ নাসিম স্যারের কাছে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, একেবারে শেষ প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে যে তিয়ানশি কে চুজ করার কারণেই, তিয়ানশিকে পছন্দ করার কারণেই, বা তিয়ানশি আপনার লাইফে আসছে বিদায় আজকে আপনার লাইফে অল্প বয়সে, অল্প সময়ে এই চমৎকার কিছু হিস্টোরি তৈরি হয়েছে। তিয়ানশি আপনার লাইফে আসছে বিদায় আজকে অসংখ্য মানুষ আপনাকে ফলো করছে। তিয়ানশি আপনার লাইফে আসছে বিদায় যে আপনি আজকে আপনাকে অনেকে দেখতে পাচ্ছে।
এখন এই অনেকগুলা সফল এক্সাম্পল আপনার পেছনে দেখতে পাচ্ছি আমরা, অনেকগুলা ক্র্যাশ দেখা যাচ্ছে, একটা আলমারিতে অনেকগুলা ক্র্যাশ আছে, সার্টিফিকেট আছে, অনেক সম্মান আছে, এবং কি আপনার মতো অনেকে হতে চায়, কিন্তু আপনি যদি আপনার বাজারের দোকানের একজন সফল ব্যবসায়ী হইতেন, সবাই কিন্তু আপনার মতো হতে চাইতো না। তাহলে এই যে তিয়ানসিতে আপনার লাইফে আসলো, অনেকে তিয়ানসিকে অভিশাপ মনে করে, তিয়ানসি মানেই হচ্ছে এই সমস্যা, তিয়ানসি মানে ধরা খাওয়া, তিয়ানসি মানে সমস্যা মনে করে। কিন্তু যে তিয়ানসি অনেকের কাছে অভিশাপ, আর সেই তিয়ানসি আপনার কাছে আজকে অভিশাপ, এই আশীর্বাদ। যে তিয়ানসি অনেকের কাছে অভিশাপ, সেটা আপনার কাছে আশীর্বাদ। আমি আপনাকে কোশ্চেন করতে চাই, তিয়ানসি আসলেই কি কারো কাছে আশীর্বাদ, কারো কাছে অভিশাপ, নাকি তিয়ানসি সবার কাছে হচ্ছে আশীর্বাদ, কিন্তু কারো কারো কর্মের কারণে এটা হয়ে যায় অভিশাপ? বিষয়টা কি এমন, যেমন মোবাইলটা সবার জন্য হচ্ছে আশীর্বাদ, কিন্তু যারা খারাপ চরিত্রের ওদের কাছে এটা হয়ে যায় অভিশাপ, যারা ভালো চরিত্রের ওদের জন্য এটা হচ্ছে আশীর্বাদ। মানে ওরা এটা ইউজ করে অনেক ভালো কিছু করতে পারে। তাহলে বিষয়টা কি এমন? তাহলে আপনি কি টিয়ানসিকে আপনার লাইফের একটা সবচেয়ে বড় সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে বড় একটা আশীর্বাদ মনে করতে পারেন? বা আপনার কাছে কি মনে হয় এটা আপনার জন্য একটা আশীর্বাদ, যে আপনার লাইফ পরিবর্তনে, অল্প বয়সে আপনার লাইফের সকল অ্যাচিভমেন্টে আপনার আপনার লাইফের মুডটা ঘুরিয়ে দেওয়ার জন্য টিয়ানসিকে আপনার লাইফে একটা আশীর্বাদ হিসেবে এসেছে? থ্যাংক ইউ সো মাচ। অ্যাডভাইস কৃতজ্ঞ আমি সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে টিএনসি দাওয়াতটা দিয়েছিলেন এবং টিএনসি সুযোগটা দিয়েছিলেন। সো আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই চিন্তাটা করেন যে টিএনসি কারো কাছে খারাপ এবং টিএনসি কারো কাছে ভালো, আমি বলতে পারি আপনার চিন্তা অনুযায়ী আপনি চাইলে আমাকে খারাপ, আমি আজকে আপনার সামনে কথা বলতে পারি, যেমন ধরুন অনেক মানুষ আমাকে দেখতেছে, সো আমাকে অনেকে বলতে পারে যে এটা ফাও মোটিভেশন দিচ্ছে বা এটা বুহা কথা বলতেছে। সে তার চিন্তার জায়গা থেকে এই কথাটা বলতেছে, তার মানে নেগেটিভ চিন্তা করতেছে। সো অন্য কেউ ভাবতেছে না ইয়েস ইয়েস সে পেরেছে আমি পারবো, তার মানে পজিটিভ থিঙ্কিং। আমি জানি আপনি যদি পজিটিভ চিন্তা করেন আপনার জীবনটা উজ্জ্বল হবে, আপনি যদি নেগেটিভ চিন্তা করেন আপনার জীবনটা ধ্বংস হবে। একটা জিনিসকে আপনি পজিটিভ ভাবে দেখতে পারেন, আবার একটা জিনিসকে আপনি নেগেটিভ ভাবে দেখতে পারেন। যে যার জীবনকে যেভাবে দেখে তার জীবনটা কিন্তু এমনই হয়। সো আমি আপনাদের বলতে চাই, যারা কিন্তু তিয়াসীকে অভিশাপ হিসেবে বলে তাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি একজন সৃষ্টি সেরা জীব, সো আমি সৃষ্টি সেরা জীব, পার্থক্য কিন্তু কোনো জায়গায় নেই। পার্থক্য এক জায়গায়, আমি তিয়াসীকে ভালোভাবে দেখেছি, আপনি তিয়াসীকে খারাপভাবে দেখেছেন। যারা তিয়াসীকে অভিশাপ হিসেবে দেখে, আমি বলবো তারা যদি সত্যিকার অর্থে নিজের চোখে তিয়াসীকে দেখতো, তারা কখনো তিয়াসীকে অভিশাপ হিসেবে বলতো না। তারা অন্যের চোখে তিয়াসীকে দেখে বিদায় তাদের কাছে আজকে তিয়াসী অভিশাপ। কারণ আমি জানি যারাই আজকে তিয়াসীকে বুহা বলতেছে, তারা কিন্তু একটা মানুষ কিন্তু তিয়াসীকে রিচার্জ করে নাই, একটা মানুষ তিয়াসীর পরিকল্পনা দেখে নাই, একটা মানুষ কিন্তু তিয়াসীতে তার যে অবস্থানটা, তিয়াসী যে লেভেলটা, এই লেভেলটা কেউ দেখে নাই। তারা যারাই অভিশাপ বলতেছে তারা কিন্তু অন্যের উপর নির্ভরশীল হয়, অন্যের কথা শুনে। সো অন্য তিয়াসীতে আমি বলবো টিএনসি প্ল্যাটফর্ম রাইট, তার সিস্টেম রাইট, যদি আপনি এখানে রাইট থাকতে পারেন আপনার জীবনটা উজ্জ্বল হবে। টিএনসি কে আমি চাইলে আজকে আমি চাইলে এক্সাম্পল, আজকে আমি চাইলে এই টিএনসিতে এসেছে এক্সট্রা আমি হিসাবে আছি, আজকে আমার কাছে অনেক টাকা পয়সা আসে, আমার টিম মেম্বার অনেক টাকাটা আসে, সো আমি টাকাটা নিয়ে চাইলে বেড়ে যেতে পারি। নাম্বার ওয়ান অপশন, আমি চাইলে টাকাটা নিয়ে বেগে যেতে পারি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমি বেগে যাবো বা আমি যদি বেগে যাই, তার মানে এখানে দোষটা কিন্তু কখনো কোম্পানির না, দোষটা হচ্ছে আমার। ঠিক একই সিস্টেমে বাংলাদেশে অনেক লিডার সো টিএনসির বদনামটা করে যাচ্ছে। তারা তাদের নিজের জায়গা থেকে টিএনসিটাকে খারাপ বানাচ্ছে। টিএনসি কিন্তু ভালো, টিএনসি কিন্তু রাইট, কিন্তু মানুষ হিসেবে আমরা 2 নাম্বার করে যাচ্ছি, খারাপ আচরণ করে যাচ্ছি। এই জন্য কিন্তু টিএনসি আপনার কাছে ভুল ধারণা দিচ্ছে। কিন্তু আপনি যদি পজিটিভ থিঙ্কিং করেন, আসলে দুষ্টা তো কোম্পানি করে নাই, দুষ্টা করেছে মানুষ। তার মানে কোম্পানি একজন ডিস্ট্রিবিউটর, সে কিন্তু তার টিমকে, একজন লিডারকে সে টাকাটা দিয়েছে, ওই তার উচিত ছিল এই টাকাটা সে পোস্টিং করা বা এই টাকাটা কোম্পানিকে দেওয়া, সে কিন্তু দেয় নাই, ওই টাকাটা কিন্তু সে বেগে গিয়েছে। তার মানে আপনাকে এটা স্বীকার করে নিতে হবে যে এটা কিন্তু দোষটা কোম্পানির না, এই দোষটা হচ্ছে মানুষের। সো আমি আপনাদেরকে বলবো, যদি টিএনসি দোষটা হতো, তাহলে একই টিএনসি করে তো আমি সফল হতে পারতাম না। একই টিএনসি করে আজকে আমি এতগুলা কেস অর্জন করতে পারতাম না। একই টিএনসি করে আমার পরিবারকে সফল করতে পারতাম না। সো আমি টিএনসিকে ভালোভাবে নিচ্ছি, পজিটিভ ভাবে নিচ্ছি বিদায় আজকে টিএনসি আমার জন্য ভালো। সো যারা টিএনসিকে নেগেটিভ ভাবে নেয়, কেউ কিন্তু এখানে আসে খারাপ কাজ করার জন্য, আর কেউ কিন্তু আসে এখানে ভালো কাজ করার জন্য। স্যার একটা কথা বলেছেন, এক্সাম্পল ফোন দিয়ে উদাহরণ দিয়েছেন, মোবাইল ফোন দিয়ে। এই মোবাইল ফোনের ভিতর খারাপ জিনিসও আছে, ভালো জিনিসও আছে।
সো আপনি যদি ভালো জিনিসটা দেখেন তার মানে আপনি আপনার কাছে কিন্তু অল টাইম কিন্তু ফোনটা আপনার কাছে ভালো এবল বা ভালো ভালো হিসাবে রাখবেন বা ভালো দেখবেন। আর যদি আপনি এখানে খারাপ কিছু দেখেন তাহলে কিন্তু দোষটা কিন্তু ফোনের না, দোষটা কিন্তু আপনার। তার মানে আপনি খারাপ জিনিসটা খুঁজতেছেন। সো আমি বলবো সবসময় পজিটিভ থিংকিংটা খুঁজেন, পজিটিভ দিকটা খুঁজেন, কারণ আল্লাহ তাআলা কিন্তু কখনো নেগেটিভ জিনিসটা দেখেন না, আল্লাহ সবসময় পজিটিভ জিনিসটা দেখেন। সো আমি বলবো আপনি যদি পজিটিভ ভাবে টিএনসি নিতে পারেন, ইনশাআল্লাহ টিএনসি আপনার কাছে একটা ভ্যালুয়েবল কোম্পানি হয়ে দাঁড়াতে পারে। কারণ বাংলাদেশে অনেক কোম্পানি ছিল, অনেকে বলে টিএনসি ডেস্টিনির মতো, অনেকে বলে টিএনসি অন্য কোম্পানির মতো। আমি আপনাদেরকে বলতে চাই, যাদের এই চিন্তাটা আছে, থিঙ্কিংটা আছে, আমি আপনাকে বলবো আমার নাম নাসিম তাই বলে আপনার নামও নাসিম আছে, অনেকের নাম নাসিম আছে। আমি খারাপ তাই বলে কিন্তু আপনি খারাপ নয়। তার মানে আপনাকে বুঝতে হবে নাম এক হতে পারে কিন্তু চরিত্র এক নয়। টিএনসি কোম্পানি বাংলাদেশে 2004 সালে এসেছে এবং বাংলাদেশে অনেক কোম্পানি এখনো আছে এবং বেগে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলতে চাই টিএনসি অল অফ দ্য ওয়ান অফ দ্য বেস্ট, সবসময় বেস্ট ছিল, এখনো আছে, সারা জীবন থাকবে। টিএনসির মার্কেটিং প্ল্যান দেখে অনেকে কিন্তু কোম্পানি তৈরি করতেছে, আর যখনই সে প্রতিষ্ঠিত ভাবে চালাতে পারতেছে না তখনই বেগে যাচ্ছে। আর তখনই মনে করি, এক্সাম্পল মনে করেন আমার বাবার আজকে কোটি কোটি টাকা আছে, আমিও চাই একটা ইন্ডাস্ট্রি করতে পারি, একটা এরকম ব্যবসা করতে পারি। যখনই আমার টিমে অনেক লোক আসবে, অনেক টাকা পেয়ে যাবো, তখনই কিন্তু আমি বেগে যাব। এই জন্য বলতেছি একটা কোম্পানি যাওয়ার আগে তার ফাউন্ডেশন, তার ব্যাকগ্রাউন্ড, তার নিজস্ব ইন্ডাস্ট্রি আছে কিনা, তার নিজস্ব গবেষণাগার আছে কিনা, সে WFTS এর সাথে যুক্ত আছে কিনা, এই জিনিসগুলো বুঝেন, জানেন, তারপর একটা কোম্পানির উপর কমেন্টটা করতে পারেন। সো আমি যখন শুরু করেছিলাম আমাকে অনেকে বলেছিল এটা ডেস্টিনির মতো, এটা এই কোম্পানির মতো, সেই কোম্পানির মতো, তুমি আজকে কাজ করতেছো আগামীকাল এটা বেগে যাবে। তো অনেকে বলেছিল তুমি 1 বছর পর টিএনসি কে পাবে না। আজকে 1 বছর না, অনেক বছর আমি ওভারকাম করেছি, টিএনসি কিন্তু টিএনসি জায়গায় আছে। যারা বলেছিল তারা কিন্তু নেই, কিন্তু টিএনসি আছে। সো আমি বলবো আপনি সফলতার পিছনে অনেক মানুষ আছে আপনাকে বাধা দেওয়ার জন্য, আপনি অন্যের কথা শুনবেন না। আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, নিজের যোগ্যতা দিয়ে, নিজের চোখ দিয়ে, নিজের ব্রেন দিয়ে আপনি কোম্পানিকে রিসার্চ করেন। আমার বিশ্বাস আপনার জীবনটাকে সাজানোর জন্য বাংলাদেশে একটাই মাত্র প্ল্যাটফর্ম, সেটা ছিল, আজও আছে, সারা জীবন থাকবে। আমার বিশ্বাস আপনি সততার সাথে কাজ করেন, এখানে আপনার জীবনটাকে সুন্দর করতে পারবেন। সো টিএনসি অভিশাপ নয়, টিএনসি আপনার জন্য শ্রেষ্ঠ একটা উপহার হিসাবে আমি বলতে পারি। থ্যাংক ইউ স্যার। ওয়াও, গ্রেট শেয়ারিং। টিএনসি আসলে আমাদের জন্য অভিশাপ না, টিএনসি আমার জন্য একটা সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে বড় একটা গিফট। আমি সবসময় একটা কথা বলি, আমার সবচেয়ে কাছের মানুষ এবং যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কেউ যদি আমাকে যদি বলা হয় যে তোমার সবচেয়ে প্রিয় মানুষকে তোমার সবচেয়ে দামি একটা গিফট দাও, যদি আমাকে কেউ প্রশ্ন করে, যদি বলে যে তুমি কোন গিফটটা দিবা, তাহলে আমি তাকে কি করবো জানেন? আমি তাকে টিএনসিতে জয়েন করে দেবো। আর সেটাই হচ্ছে আমার চোখে দেখা, আমার দেখা তাকে গিফট করার মতো সবচেয়ে দামি জিনিস এবং দামি গিফট। আর টিএনসিকে আমি ওইভাবে দেখি বিদায় আজকে আমার জীবনটা দামি হয়েছে। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমার অ্যাটিটিউড হচ্ছে, আমার জায়গা থেকে আমি ভেবে ভাবি যে টিএনসি হচ্ছে কাউকে গিফট করার জন্য। আমি কাউকে 10 লাখ যদি টাকা দেই, 20 লাখ টাকা দেই, তার থেকে দামি জিনিস টিএনসি। আমি জানি তাকে আমি টিএনসি গিফট করতে পারি, সে একসময় 20 কোটি টাকা ইনকাম করতে পারবে, 20 মিলিয়ন ডলার ইনকাম করতে পারবে। কারণ টিএনসি টাকা দিয়ে কিনা যাবে না। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে একটা জিনিস, যে আপনি লাইফের সবচেয়ে দামি জিনিসটা আপনি পেয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কম্পিউটার একটা আপনি 1 লাখ টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা কম্পিউটারটা চালাইতে পারে না ওদের কাছে কম্পিউটারটা অভিশাপ। আর যারা কম্পিউটার সম্পর্কে ভালো জ্ঞান আছে, নলেজ আছে, ভালো ইউজ করতে পারে, তার কাছে এটা অভিশাপ। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে যারা টিএনসির যাদের ড্রিম আছে, যাদের স্বপ্ন আছে, যাদের অ্যাম্বিশন আছে, যারা জীবনে নিজেকে সফল হিসেবে দেখতে চায়, ওদের জন্য টিএনসি অভিশাপ। যাদের স্বপ্ন নাই, যারা ডাল ভাত খাইয়ে থাকতে চায়, যারা জীবনে পুরো একটা শার্ট পরে 30 বছর কাটাতে চায়, ওদের জন্য টিএনসি অভিশাপ হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে যে টিএনসি তাদের জন্য আপডেট, তাদের জন্য আশীর্বাদ, যারা নিজেকে আবিষ্কার করতে চায়, যারা নিজেকে ডিসকভার করতে চায়, যারা নাসিম স্যারের মতো হতে চায়, যারা ফখরুল হাসান স্যারের মতো হতে চায়, যারা কার অ্যাচিভার হতে চায়, যারা একটা বড় বাড়ির মালিক হতে চায়, যারা সারা পৃথিবী ভ্রমণ করতে চায় এবং যারা অসংখ্য সম্মান পেতে চায়, ওদের জন্য অভিশাপ। ওই চাওয়া অনুযায়ী তার দৃষ্টিভঙ্গিটা হয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ কি বললো, কে কিভাবে আপনাকে দেখে, ওইটা দিয়ে আপনার জীবন তৈরি হয় না। আপনি নিজেকে কিভাবে দেখেন, আপনার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন, ওইটাই আপনার জীবন তৈরি করে। তাহলে আমরা যদি যেহেতু জীবন তৈরি করতে আসছি, তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি নিজের জীবন তৈরি করবেন, নাকি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি নিজের জীবন তৈরি করবেন, ওইটা আগে ডিসাইড করেন। যদি আপনি মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনার জীবন তৈরি করেন, তাহলে আপনার জীবনটা কমপ্লিটলি মানুষের মতো করা হবে।
আর যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি নিজের জীবন তৈরি করেন, তাহলে আপনার জীবনটা আপনার মতো করে হবে। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সবসময় নিজেকে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। তাহলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর এই পৃথিবীতে তারাই সফল হয়েছে যারা নিজেকে সবসময় নিজের চোখ দিয়ে দেখছে। মনে রাখবেন, আপনার জীবনের কাছে, আপনার জীবনের কাছে সবচেয়ে কাছে হচ্ছে আপনার নিজের চোখ। আপনার নিজের চোখের থেকে অত কাছে কিন্তু আর কারো চোখ নাই। তাহলে সবসময় আপনি নিজেকে যখন আপনার চোখ দিয়ে দেখবেন আপনাকে, তাহলে আপনি ভালো দেখবেন, আপনি অরিজিনালটা দেখবেন। আর যখন মানুষের চোখ দিয়ে দেখবেন, সে দূর থেকে কিন্তু অরিজিনালটা দেখবে না, সে ডুপ্লিকেট দেখবে, সে অরিজিনালটাকে ডুপ্লিকেট মনে করবে। তাহলে সবসময় যখন জীবনকে নিজের চোখ দিয়ে দেখবেন, আপনার চোখটা আপনার জীবনের সবচেয়ে কাছে আছে, তাহলে আপনি ক্লিয়ার দেখবেন, স্পষ্ট দেখবেন, ভালোটা দেখবেন, এবং সেটা হবে আপনার আশীর্বাদ। আশা করছি যারা আছেন আপনার সবাই আপনার নিজের চোখ দিয়ে দেখবেন। লাস্ট একটা প্রশ্ন, যদিও লাস্ট আগে বলছিলাম, এবার আবার লাস্ট, তারপরে আবার লাস্ট হবে না। লাস্ট হচ্ছে, আমরা নিঃসন্দেহে টিএনসিতে যারা আছে, টিএনসিতে জয়েন করে অনেকে ব্যর্থ হয়। শুধুমাত্র যে নিজের কারণে ব্যর্থ হয় তা না, অনেক লিডার, অনেক সিস্টেমের কারণে কিন্তু ব্যর্থ হয়। সেটা আমরা এর আগেও দেখেছি, যদিও সবকিছু মানুষের জন্য হয়। ইতিমধ্যে বাংলাদেশে অন্যতম একটা এফএস ক্রিয়েটিভ সাকসেস সিস্টেম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সিস্টেম। আর ওই সিস্টেমের একটা সিস্টেম হচ্ছে ড্রিমটা ট্যুনিং প্রসেস। আমরা যারা কাজ করছি, আমাদের সমস্ত লিডাররা ড্রিমটা ট্যুনিং প্রসেসে আছি। অন্তপক্ষে আমরা এটা কনফার্ম করতে চাই যে ড্রিমটা যারা জয়েন করেছে, যারা যদি সঠিক গাইডলাইন শুনে, ওরা কেউ ব্যর্থ হবে না। আমরা কোনো ব্যর্থ মানুষ জন্ম দেবো না, আমরা প্রত্যেককে সফল করতে চাই। এবং এই ড্রিমটা উইনিং থেকে আমরা শুধু এখন, আমরা যখন শুরু করেছিলাম, আমার মনে আছে যে আমাদের টিমে 6 স্টার ছিল না, মাত্র 3টা 6 স্টার দিয়ে আমি লিডারশিপ গ্রুপ ওপেন করেছিলাম। সেই গ্রুপে আজকে 6 স্টার অভাব নাই, এবং সেখানে আমরা অনেক 7 স্টার, আমরা 4জন 7 স্টার আমাদের আছে এখন আমাদের ড্রিমটা ট্যুনিং প্রসেসে। ইনশাল্লাহ আমরা অচিরে সে 4জন 8 স্টার দেখবো, অচিরে আমরা অসংখ্য 7 স্টার দেখবো। সেটা গুটি গুটি পাপা করে আজকে আমরা এই পর্যন্ত চলে আসছি ইনশাল্লাহ। তো সো আমরা শুধু এভাবে আমরা স্বপ্ন দেখি না, আমরা রেকর্ড করে, হিস্টোরি করে আমরা স্বপ্ন দেখি। আমরা এমন একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশে কোম্পানির চেয়ারম্যান এবং কি বাংলাদেশের যিনি এমডি, উনি শুধু ড্রিম টাচ উইনিং প্রসেসকে একটা গিফট করবে এজন্যই যে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি সেলটা এই ড্রিম টাচ উইনিং প্রসেস করবে। সারা বাংলাদেশের সবচেয়ে বেশি 8 স্টার ড্রিম টাচ উইনিং প্রসেস থেকে হবে। সারা বাংলাদেশের সবচেয়ে বেশি রেজাল্টটা এই প্রসেস থেকে হবে। এই সারা বাংলাদেশের সবচেয়ে বেশি লিডার এই ড্রিম টাচ থেকে বের হবে। আর তখন সারা বাংলাদেশ এক নামে চিনবে যে টিএনসি মানেই হচ্ছে ড্রিম টাচ উইনিং প্রসেস। আমরা আমাদের সিস্টেমটাকে আমরা এমন ভাবে তৈরি করতে চাই আপনাদের সবাইকে সাথে নিয়ে, এবং আপনাদের সবাইকে সফল করে। আপনারা প্রত্যেকেই ড্রিম টাচ উইনিং প্রসেসটা শুধু আমাদের না, এটা আমাদের সবার। এটাই আপনি ড্রিম টাচ উইনিং প্রসেস মানে আপনি নিজে, এটা আপনি, এটাই আপনার। এটাকে আমরা প্রচার করব, এটাকে আমরা এস্টাবলিশ করব, এটার উপরে আমরা সফল হবো ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীকে, সারা বাংলাদেশকে আমরা দেখে দিতে চাই যে সবচেয়ে সৎভাবে, সবচেয়ে লিগ্যাল ভাবে, অনেস্টি ভাবে, এবং সবচেয়ে ইফেক্টিভ ভাবে, এবং সবচেয়ে শক্তিশালী ভাবে, এবং সকল সিস্টেম ভাবে আমরা ড্রিম টাচ উইনিং প্রসেস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অন্যতম সেরা একটা ব্র্যান্ড সিস্টেম, এবং সেরা একটা সিস্টেম, যে সিস্টেমে আমরা কাজ করে আমরা টিএনসিতে সফল হতে চাই। তো আমরা নাসিম স্যারের কাছ থেকে আমরা ড্রিম টাচ উইনিং প্রসেস সম্পর্কে আমরা কিছু শেয়ারিং শুনবো। থ্যাংক ইউ সো মাচ চমৎকার একটা কোয়েশন করার জন্য। এবং স্যার, আমি মনে করি আমি যখন শুরু করেছিলাম তখনই আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার দুজন লিডার পেয়েছি, পারভেজ হাসান স্যার এবং কামরুল হাসান স্যার, দুজন লিডার পেয়েছি। এবং বিশেষ করে যাকে আমি ফলো করি, যিনি আমার সামনে বসে আছেন, পারভেজ হাসান স্যার, যাকে আমি ফলো করি, যে আসলে মনে করি যে এই টোটাল বাংলাদেশে আমি যাকে ফলো করি, প্রথমত ফলো করি আমাদের ডিরেক্টর ফখরুল হাসান স্যার, এবং দ্বিতীয়তে আমি যাকে ফলো করি পারভেজ হাসান স্যার। বিকজ কেন আমি মনে করি ওনার মাথাটাই হচ্ছে একটা মেশিন। সো আল্লাহ তাআলা ওনাকে অনেক কিছু দিয়েছেন। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের প্রথম গ্রুপ যেটা এফএইচ ক্রিয়েটিভ গ্রুপ, এরপরে যেটা হচ্ছে আমি বিলিভ করি যে বাংলাদেশে যদি গ্রুপের ক্ষেত্রে বা এই গ্রুপে প্রত্যেকটা গ্রুপ যদি আলাদা আলাদা ভাগ করা হয় এবং
প্রত্যেকটা গ্রুপ থেকে সেরা গ্রুপ অবশ্যই হবে এফএক্স গ্রুপ, আমি সেটা স্বীকার করি। এবং সারা বাংলাদেশে 2 নম্বরে যে গ্রুপের নাম থাকবে আমি জানি সেটা হচ্ছে ড্রিম টাচ উইনিং প্রসেস। আমি জানি না কে সেটা সে কিভাবে নিবে এবং কে এই গ্রুপকে সেরা করবে সেটা আমি জানি না, তবে আমি এটা বলতে চাই আমার নিজের থেকে নিজের সর্বোচ্চ অর্জন, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ শক্তি দিয়ে আমি ড্রিম টাচকে সারা বাংলাদেশের 2 নম্বর পজিশনে রাখবো। এবং কখনো যদি বাংলাদেশে একের পজিশনে কোনো গ্রুপ যেতে হয় এবং যায়, আর সেই গ্রুপটা আমার বিশ্বাস সেটা যাবে ড্রিম টাচ উইনিং প্রসেস, কারণ সেই ড্রিম টাচে সেই রকম নাম্বার 1 করার জন্য সেরকম কোয়ালিটি লিডার, কোয়ালিটি অ্যাক্টিভ লিডার এবং অ্যাচিভার লিডার আমার বিশ্বাস তৈরি আছে এবং আগামীতেও তৈরি হবে আমার বিশ্বাস। তো আমি মনে করি যারা ড্রিম টাচে আছেন তারা হয়তো অনেক কপালটা ভালো ছিল এবং আপনারা লাকি পারসন যে এরকম একটা গ্রুপটা পেয়েছেন এবং এই দুজন ডায়নামিক লিডার পেয়েছেন। আমি বিশ্বাস করি ড্রিম টাচের যে সিস্টেমগুলো আছে, যে প্রত্যেকটা সিস্টেম ভাগ করে যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলো আমরা যদি মেনে চলি আমি বিশ্বাস করি আমরা অনেক ভালো পর্যায়ে যেতে পারবো আমাদের গ্রুপটা নিয়ে। এবং ড্রিম প্রত্যেকটা সময় নতুন নতুন কিছু তৈরি করে এবং ড্রিম টাচে নতুন কিছু দেখার পর অন্য গ্রুপগুলো সেটা ফলো করে। তার মানে বলা যাচ্ছে এবং আপনাকে এটা স্বীকার করে নিতে হবে যে ড্রিম টাচ যা তৈরি করে আর সেটাই দেখে অন্য গ্রুপ সেটা ফলো করে। সো ড্রিম টাচ নাম্বার 1 ছিল, সারা জীবন থাকবে আমার বিশ্বাস। সো যারা ড্রিম টাচে আছেন তারা ড্রিম টাচের ওয়েগুলা এবং প্রত্যেকটা সিস্টেমগুলো যদি আপনি মেনে নিতে পারেন আমার বিশ্বাস ড্রিম টাচ থেকে আপনি অনেক ভালো পর্যায়ে যেতে পারবেন এবং অনেক গুড ভ্যালুয়েবল লিডার আপনি তৈরি করতে পারবেন। সো আমি সর্বশেষে বলবো আমি নিজেকে কৃতজ্ঞ করি এবং আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে ড্রিম টাচ উইনিং প্রসেসে আমাকে একজন এক্সিস্টেন্ট লিডার হিসেবে রেখেছেন বর্তমানে। থ্যাংক ইউ স্যার। ওকে, চমৎকার। আমরা প্রোগ্রামের একেবারেই শেষ পর্যন্ত চলে আসছি। তো প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নাসিম স্যারকে, আজকে সারাক্ষণ প্রায় 1.5 ঘন্টা আমাদের সাথে চমৎকার শেয়ারিং করে এবং এই স্টারের অনুভূতি শেয়ার করে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের মনে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে আমাদেরকে এনার্জি দিয়েছে, স্পিড দিয়েছে, চান্স দিয়েছে। ইনশাল্লাহ আজকের এই শেয়ারিং, আজকের এই অনুভূতি যদি প্রত্যেকটা মানুষের অন্তরে প্রবেশ করে এবং সবার ভিতরে ঢুকে যায়, ইনশাল্লাহ তারাই যার ভিতরে বেশি ঢুকবে সে হবে আগামী দিনের 8 স্টার, সে হবে আগামী দিনের একজন সফল মানুষ। এবং যারা যে র্যাঙ্কে আছেন, যে পজিশনে আছেন, আমি আপনাদের সবাইকে বলবো যে সবার যতটুকু আপনি জানেন, যতটুকু আমরা বুঝি, সর্বোচ্চ দিয়ে আমরা তিয়ানচিতে কাজ করি, তিয়ানচিতে লেগে থাকি। বিশ্বাস করেন এই তিয়ানচিতে আমরা আমাদের সকল স্বপ্নগুলো পূরণ করতে পারবো এবং স্বপ্নের যে জায়গা আপনার আছে সেই জায়গায় নিজেকে আপনি এস্টাবলিশ করতে পারবেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। শুধু আমরাই সফল হব না, অসংখ্য মানুষকে আমরা সফল করব এবং সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যারা ড্রিম টাচে উইনিং প্রসেসের লিডার আছি, কে কোন টিমের এটা না দেখে আমরা সবাই একসাথে এমন ভাবে কাজ করব এবং আমরা কাজ করে প্রমাণ করে দেবো, সফল হয়ে প্রমাণ করব যে আসলে আমরা সফল হতে পারি। এবং অসংখ্য নাসিম স্যারের মতো এবং অসংখ্য এক্সাম্পল, নাদিয়া ম্যাডামের মতো অসংখ্য এক্সাম্পল, আলম স্যারের মতো, নোমান স্যারের মতো, শিয়াব স্যারের মতো, সমন স্যারের মতো অসংখ্য এক্সাম্পল লিডার আমরা আরো আবিষ্কার করতে চাই আমাদের ড্রিম টাচ উইনিং প্রসেসে। অনেকে আমাদের টিমে 7 স্টারের খুব কাছাকাছি আছে, অনেকে 6 স্টারের কাছাকাছি আছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো খুব দ্রুত আপনারা র্যাঙ্কগুলো করে ফেলেন। আমরা সবাইকে, এবং একটা কথা মনে রাখবেন যে একটু আগে যে কথা বলেছিল, মনে রাখবেন অন্যের উপর নির্ভর হয়ে পুকুর পার হওয়া যায়, কখনো নদী পার হওয়া যায় না। তাহলে আপনারা যারা আছেন সবাই নিজ উদ্যোগে নিজের মতো করে নেমে পড়েন, নিজের মতো করে কাজ করেন। ইনশাল্লাহ আজকের সফলতার হিস্টোরি হচ্ছে নাসিম স্যারের, আগামী দিনের সফলতার হিস্টোরি কিন্তু আপনাদের। আগামীকাল সফলতা নাসিম স্যার 8 স্টার হয়ে গেছে, সেকেন্ড টাইম কিন্তু উনি আর 8 স্টার হবে না। আগামী দিনে 8 স্টার কিন্তু আপনারাই কিন্তু আগামী 8 স্টার হবেন, আপনারাই কিন্তু আগামী দিন এখানে আসবেন। এবং কে আসবেন, কারা আসবেন সেটা নির্ধারণ করবে, আপনি ডিসাইড করতে হবে যে আগামী দিনের এই চেয়ারে কারা বসবে, আগামী দিন এই চেয়ারটা কার জন্য ওয়েট করছে। নাসিম স্যার এখানে আপনারা সবাই মিলে নিয়ত করেন যে আপনাকে আমরা বেশি দিন 8 স্টারের চেয়ারে আমরা থাকতে দেবো না। আপনারা সবাই কমিটেড হন যে আপনাদেরকে এই চেয়ার থেকে আমরা সরাই দিব, এই চেয়ারে আপনাকে রাখবো না। আপনারা আয়সা এই চেয়ারে বসে যান, দেখবেন নাসিম স্যারের এই চেয়ারে নাই, উনি আরেক চেয়ারে চলে গেছে। আমি সবাই মিলে আপনি এভাবে তৈরি হন যে ইনশাল্লাহ যে নাসিম স্যার একটাই, সিলেটে এক্সাম্পল একটা থাকবে না, সিলেটের প্রত্যেকটা ঘরে ঘরে তিয়ানশে সফল মানুষ থাকবে, সিলেটের প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তিয়ানশে এক্সাম্পল থাকবে এবং সবাই সফল ভাবে, প্রত্যেকটা ঘরে ঘরে তিয়ানশে সফল ব্যক্তি থাকবে। আর ওদেরকে দেখে দেখে আমরা সারা বাংলাদেশে ড্রিম টাচের এই সফল মানুষকে ছড়িয়ে পড়বে এবং সারা বাংলাদেশ নিয়ে আমরা ব্যবসা করবো। শুধু একটা জায়গা না, তিয়ানশে ইন্টারন্যাশনাল কোম্পানি, আমরা শুধু সিলেটে না, সারা বাংলাদেশে আমরা ব্যবসা করব এবং সবাই মিলে কাজ করব এবং খুব শীঘ্রই আমরা অনেক ভালো কিছু উপহার দেব এবং অসংখ্য এমন লিডারকে আমরা এমন লাইফ স্টোরি আমরা এভাবে শুনবো এবং সারা জীবন যারা 7 স্টার নতুন হবে, যারা 8 স্টার হবে, আমরা নেক্সট টাইমে যে অ্যাচিভার
হন না কেন, নতুন কোনো অ্যাচিভার হলে ওদেরকে আমরা টকশোতে নিয়ে আসবো, সবাইকে পরিচয় করে দেবো। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের লিডারদেরকে সারা বাংলাদেশে পরিচয় করে দেওয়া যে তারাই হচ্ছে সেরা লিডার। ড্রিম টাচ এমন লিডার তৈরি করে, ড্রিম টাচ সফল মানুষ তৈরি করে। এই মানুষগুলাকে আমরা চাচ্ছি যারা আজকে লাইভ দেখছেন, শুধুমাত্র সফলতার কথা শুনবেন না, সফলতার কথা বলে ইয়েস বলবেন না, শুধু হাত তালে দিবেন না। সফল মানুষ হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে, সফল মানুষ হওয়ার জন্য পরিশ্রম করতে হবে, এবং ঘরে বসে বসে স্বপ্ন দেখবো না, এবং এমন স্বপ্ন দেখবেন যাতে স্বপ্ন আপনাকে বোঝা দিবে না, আপনি ঘুম আসবে না, আপনার সাথে কাজ করবেন। তো সবাই ভালো একটা সময় কাটলো। আশা করছি এই করোনার মধ্যে, এই খারাপ সময়ের মধ্যে আজকের এই যে সময়টা আমরা কাটিয়েছি খুবই ইন্টারেস্টিং। অনেকে সামান্য অসুস্থ থাকলে মনে সুস্থ হয়ে গেছেন এই রাহিম স্যারের কথা শুনে। আমরা সবাই অনেক এনজয় করেছি, ভালো লেগেছে। আমরা অনেকদিন আমরা সামনাসামনি ট্রেনিং এ দেখা হয় না, আজকে মনে হয় একটা ট্রেনিং হয়ে গেল, একটা সুপার সময় আমরা কাটালাম, চমৎকার সময় কাটালাম। তিয়ানসি মানে হচ্ছে হাসি খুশি। আমি সবাইকে বলবো সবাই একটু মন খুলে হাসেন, সবাই কমেন্টে একটা হাসির, সবাই কমেন্টে একটু হাসির রিয়াক্ট দেন বা হাসিন, সবাই একটা আমরা একসাথে হাসি। মনে রাখবেন হাসতে হাসতে আমরা সবাই সফল হব, হাসতে হাসতে আমরা সবাই কোটিপতি হব, এবং হাসতে হাসতে আমরা তিয়ানসির সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করব, এবং হাসতে হাসতে আমরা পরিবারের সফল ব্যক্তি হয়ে যাব। সবসময় হাসি খুশি থাকবেন। মনে রাখবেন দুঃখ কষ্ট কোনো কিছু ভিতরে জমা রাখবেন না, সবকিছু ফেলে দেবেন। দুঃখ কষ্ট আসবে, এগুলা এদিক দিয়ে ঢুকাই দেন, এদিক দিয়ে বার করে দিবেন, আর ভালো জিনিসগুলো ভিতরে রেখে দিবেন। মনে রাখবেন ঢুকার সময় কষ্ট ঢুকবো, ভালো সুখও ঢুকবো, ভিতরে রাখবেন সুখগুলাকে, আর দুঃখগুলোকে বের করে দিবেন। তার মানে ঢুকার সময় কিন্তু বন্ধ রাখতে পারতেন না। জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, কিন্তু দুঃখগুলোকে আমরা বের করে দেবো আর সুখগুলোকে ধরে রাখবো। তাহলেই লাইফটা হবে সুখময়, লাইফটা হবে শক্তিশালী, লাইফটা হবে আনন্দময়। তো সবাই আমরা একটু হাসি, প্রাণ খুলে হাসি, মন খুলে হাসি। আজকে হচ্ছে হাসির দিন, আজকে আনন্দের দিন। আমাদের প্রত্যেকটা দিনে আনন্দের, আপনাদের দৃষ্টিভঙ্গির আনন্দের। আমরা আনন্দ করতে করতে, আমরা হাসতে হাসতে, আমরা মজা করতে করতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, কাঙ্ক্ষিত সফলতার জায়গায়, মজার জায়গায় আমরা পৌঁছে যাব, এবং পৃথিবীকে দেখিয়ে দেবো টিএনসি সেরা, ড্রিমটা সেরা, আমরাও সেরা, আমরাই সফল হতে পারি। তো সবাইকে ধন্যবাদ যারা আজকে আমাদের লাইভের শেষ পর্যন্ত ছিলেন। আমরা দোয়া করে এবং আপনাদের পাশে আছি। সবাই টিএনসিতে সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করে আপনার বাবা মা স্বপ্ন পূরণ করতে পারেন, আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারেন, এবং সবাই মিলে আমরা একসাথে সফল হব। সেই আশা, সেই প্রত্যাশা, সবার প্রতি ভালোবাসা অবিরাম, সবার প্রতি ভালোবাসা রেখে আমাদের আজকের এই সেশনটা আমরা এখনই শেষ করব। আবারও দেখা হবে কোনো এক সেশনে, কোনো এক টপিকস নিয়ে আমরা আবারও আসবো, আমরা একসাথে থাকবো। সেই পর্যন্ত আমরা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। বেটার টিএনস, বেটার লাইফ।